স্লাইড তো তোমাদের কাছে থাকবে, জাস্ট ভয়েসটা এখন করতে পারলেই তোমরা বাসায় গিয়ে ক্লিয়ার দেখতে পাবে। ঠিক আছে, খাতা কলম বের করো, হচ্ছে তাহলে সামনে দিয়ে বসো। আমরা একদিন পূর্বরূপে দেখছিলাম ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ কি জিনিস, হ্যাঁ কিভাবে কি করে এইগুলো সব ডিটেইলসে দেখছি। এরপরে হচ্ছে ব্রিজ জিওমেট্রি শেষ করছি। মোটামুটি তোমরা হচ্ছে তাইলে এখন পর্যন্ত যেটা তোমাদের নলেজ আছে, ব্রিজের সাইজটা কি হবে আর হচ্ছে স্প্যানগুলোর লেন্থ কত, এগুলো আমরা সব জানি, তাই না? আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট কেন? এটার মধ্যে আমরা লোডিং করব, তো ব্রিজের লোডিং, বুঝছো? তো ব্রিজের লোডিং এর এই সাইডটা বিগিনিং প্রিপেয়ার করা হয়েছে তোমার বইটা আমাদের যে স্যার নিত আমার স্যার, ওনার স্লাইড দেন হচ্ছে এস2 কোড, এরপর হচ্ছে আরেকটা বই আছে হচ্ছে নরেন্দ্র চাল মডার্ন হাইওয়ে ডিজাইন অফ মডার্ন হাইওয়ে ব্রিজ, বুঝছো? ওই তিনটা মিলাই আমি হচ্ছে একটা রেডি করছি তোমাদের জন্য। যদি এটা করতে পারো ভালো মতো, তাহলে এই ক্লাস শেষ হলে তোমরা ব্রিজের যে ধরনের লোডিং হয়, বিল্ডিং এর লোডিং নিয়ে তো আমরা অনেক পরিচিত, তাই না? বাট এটার মধ্যে ব্রিজের লোডিংটা খুব ডিটেইলসে বলা আছে। আমি অনেক চেষ্টা করছি স্যার দেখলে বুঝবা, অনেক কমেন্ট করা আছে। তো এটা আমরা ম্যাক্সিমাম টাইম যাবে আছে ক্লাস রিডার করতে। এরপর আমরা যে লোডটা পাইলাম, এই লোডটা দিয়ে আমরা মোমেন্ট বের করব, মোমেন্ট বের করে আমরা স্ল্যাব ডিজাইন করব। স্ল্যাব মানে হচ্ছে ওই যে তোমার ব্রিজের যে রোড হয় যেটা ডেক্স, ওই ডেক্সটা ডিজাইন করব। এর মধ্যে আমরা তিন ধরনের রিইনফোর্সমেন্ট ডিজাইন করব বা বিল্ডিংস লোডিংটা করব। তো দেখো কি আছে, রোডস অন ব্রিজ, এটা হচ্ছে আমরা নরমালি বিল্ডিং এ তো ফলো করতাম বিএমবিসি, বাট এখানে ফলো করব আমরা হচ্ছে এস2 2012। তো আসলে দেখি লোডিং কি টাইপের হয়। তো প্রথম কথা হচ্ছে এটা লোড ডেডিকেশন, কি ধরনের লোড আছে, এখানে অনেক ধরনের লোড, পার্মানেন্ট লোড আর ট্রানজিয়েন্ট লোড, বুঝছো? এই দুই টাইপের লোড আছে। ট্রানজিয়েন্ট লোডটা মানে কি, এটা পার্মানেন্ট, এটা যে কোনো সময় আসতে পারে। যেমন কি হতে পারে, ওটার মধ্যে দেখো আর্থকুয়েক লোড আছে, রেগুলার কন্ডিশন, ব্লাস্ট লোডিং আছে, ফ্রিকশন লোড, সেন্ট্রিফিউগাল ফোর্স, ব্রেকিং ফোর্স, মানে যেই ফোর্সগুলো পার্মানেন্ট না, বুঝছো? ডেড লোড টাইপের করছিলাম না এরকম, এটা এগুলো পার্মানেন্ট না, ট্রানজিয়েন্ট লোড বলে। এর মধ্যে আমরা অনেক লোড, যদি তুমি রিয়েল লাইফে বিল্ডিং ডিজাইন করতে যাও তাহলে তোমার সব কিছুই করতে হবে, ঠিক আছে? বাট আমাদের এই ল্যাবের জন্য আমাদের স্কোপে আছে হচ্ছে এই তিনটা, এই আইএম এলএল আর পিএল। কোনটা কি আমাদের আছে? ভেহিকুলার ডাইনামিক লোড অ্যালাউন্স। এটা কি আমি পরে এটা একটা আলাদা স্লাইড আছে। ডাইনামিক লোড অ্যালাউন্স মানে ভেহিকল যে মুভ করে, এটা মুভিং লোড, তাই না? এটা মুভ করার মধ্যে ধরো তোমার রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ক্র্যাক থাকতে পারে, আনডুলিজম থাকতে পারে। এর জন্য কি হবে, গাড়ি যখন মুভ করবে তখন কি ব্রিজের মধ্যে অনেক জোরে বাড়ি দিবে না, ধাক্কা দেবে। এখন হচ্ছে যে জয়েন্টগুলো আছে, কনস্ট্রাকশন জয়েন্টগুলো, ওই যে তোমার কি বলে ফ্লাইওভারের মধ্যে যখন তোমরা আসো তখন কি দেখো না যে জয়েন্ট আছে, রোডের যে জয়েন্টটা, এই জয়েন্টের মধ্যে যখন গাড়ি যায় তখন জোরে একটা বাড়ি যায়, এটা বলে হ্যামারিং। তো এটা হচ্ছে ভেহিকুলার ডাইনামিক অ্যালাউন্সের ভিতরে যায়। এগুলো হচ্ছে লাইট লোড, এটা তো বুঝতে গেছো, গাড়ির লোডটা যেটা, এটা আমরা আজকে দেখবো। আর পিএল হচ্ছে পেডেস্ট্রিয়ান লাইন, এটা কখন লাগবে, এটা হচ্ছে যে ব্রিজের পাশ দিয়ে যখন সাইড ওয়াটার আছে আমরা যদি যাওয়া আসা করি ওখানে আমরা পেডেস্ট্রিয়ান লোড, ওইগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট। আর এই যে ডেড লোডের মধ্যে আমরা কি কি নিব বলো, অনেক কোর্স আছে ডেড লোডের। এই যে ইবি হচ্ছে ভার্টিক্যাল প্রেসার ফ্রম আর্থ ফিল্ড, মাটির যে প্রেসারটা তো পিআর দিয়ে তুমি কাটবা মাটির মধ্যে, ওইটা লাগবে। এখন দেখো আমরা নিব দুইটা, ডিসি আর ডিডব্লিউ। ডিসি কি জিনিস? ডেড লোড অফ স্ট্রাকচারাল কম্পোনেন্টস এন্ড নন স্ট্রাকচারাল ডেটা। এটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। এটা কি বলো, এটা হচ্ছে ডেড লোড স্ট্রাকচারাল কম্পোনেন্ট। ডেক ডিজাইন করতে গেলে কি স্ল্যাবের যে ওজনটা, এটা এরপরে ধরো যে রেলিং থাকলে রেলিং এর ওজন আসবে, মানে ওটা মোট কথা হচ্ছে আমার স্ট্রাকচারাল যে সকল কম্পোনেন্ট আছে সব। তোমার গার্ডার যদি থাকে গার্ডারের সেল করে আসবে। আর ডিডব্লিউ কি? ডেড লোড অফ ওয়্যারিং সারফেস এন্ড ইউটিলিটিস। ধরো তুমি হচ্ছে এই যে ধরো পদ্মা সেতুর উপরে যেমন যে ইয়া পাইপলাইন এক্সাম গ্যাসের পাইপ, তো ওই সকল পাইপ বা ইউটিলিটি যেগুলো আছে ওগুলো তার আলাদা ওজন থাকে, তাই না? তো ওইগুলো হচ্ছে যাবে ডিডব্লিউ। এর মধ্যে ওয়্যারিং সারফেস বা ইউটিলিটি দুইটা। ওয়্যারিং সারফেসটা কি? এই যে আমাদের তো কি পুরো টাইলস দিয়ে ফিনিশিং দিছি না, তো রোডের মধ্যে কি হয়, বিটুমিনের ফিনিশিং থাকে। তো ওই ওয়্যারিং কোর্সগুলো যে লোডটা আছে ওটা না, আর ডিসিটা হচ্ছে তোমার স্ট্রাকচার লোড। তাহলে আমরা হচ্ছে এই দুইটা লোড, ঠিক আছে? ডেড লোডের মধ্যে এই দুইটা আর ট্রানজিয়েন্ট লোডের মধ্যে ওই দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই কোর্সের সিলেবাস। এখন আসলে এখানে এই কথাগুলো লেখা আছে, এটা করতে গেলে আমি স্ক্রিনশট নিয়ে বলেছি। তো দেখো এখানে কি বলা আছে, ডেড লোড শ্যাল ইনক্লুড ওয়েট অফ অল কম্পোনেন্টস অফ দ্য স্ট্রাকচার। এখন
ফ্রিবিলিটি দেয়ার টু আর্চ কভার ওয়্যারিং সারফেস ফিচার ওভারলে সব কিছু আছে ডিসিবিডব্লিউ কি আমি জানি না ইবি হচ্ছে তোমার মাটির যে প্রেসারটা সেটা আর্চ ফিল তারপর আসো কংক্রিটের ইউনিট ওয়েট কত ধরে 150 150 কেন ধরে নরমাল যদি কংক্রিট হয় মানে ধরো যে নরমাল ওয়েট কংক্রিট এসে রিইনফোর্স না রড ডট নাই তখন দেখো এক্সট্রা কোড বলে দিছে ওটা ধরতে হবে এফসি টাইম কেস এর যদি কম হয় তাহলে এটা ধরতে হবে 0.1 ঠিক আছে এটা এক্সট্রা কোডে বলছে বাট তাহলে বলো এটা তো বলছে শুধু কংক্রিট রড থাকলে কি হবে এক্সট্রা কোডে এটা বলেছে রড থাকলে কি হবে এই লাইনটা দেখো the unit weight of reinforced concrete is generally taken as 0.005 kcl মানে কি কিপ পার ফিট কিউব তাই না আর পিসিএফ নিলে কত হবে 5 পিসি তাই না তাহলে 145 ছিল এখানে আর 5 যোগ হলে হবে 150 বুঝছো 150 কোথা থেকে আসছে আমরা 150 কংক্রিট ইউজ করে ফেলি 150 হচ্ছে কংক্রিটের ইউনিট মানে রিইনফোর্স কংক্রিটের ইউনিট ঠিক আছে তাহলে আমরা স্ট্রাকচারাল কম্পোনেন্টের ক্ষেত্রে এটা করব তারপর আসো ডিজাইন ভেহিকুলার লাইট এই যে আমাদের যে ভেহিকেল যেটা আছে ওই গাড়ির লাইট লোডটা কত ট্রানজিয়েন্ট লোডের মধ্যে আমার লাইট লোড ছিল না ওই লাইট লোডটা হচ্ছে আমার কি ভেহিকেলের লাইট তাহলে এই ভেহিকেলের লাইট লোডটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই 80% তাহলে দেখো ভেহিকুলার লাইট লোডের জন্য এসটো কোড যেটা বলছে ভেহিকুলার লাইট লোডিং অন roadways or bridges or roadways or bridges or incidental structure designated HL93 shall consist of a combination of design track of design tandem and design lane কি কথা এখান থেকে এখানে বলছে এসটো কোড লোডিংটাকে একটা নাম দিছে ভেহিকল যদি থাকে তোমার তাহলে ভেহিকুলার লোডিং এর জন্য এসটো কোড একটা নাম দিয়ে ডেজিগনেট করছে এটাকে বলছে হচ্ছে HL93 HL তে কি বোঝায় HL এর পূর্ণ হচ্ছে হাইওয়ে লোডিং is the highway বলতে লোডিং আর 93 দিয়ে কি বোঝায় এটা 1993 সালে ডেভেলপ ঠিক আছে এটা ইঞ্জিনিয়াররা ডেভেলপ করে রাখছে হাইওয়ে লোডিং এর জন্য HL93 এটার আন্ডারে যায় কি কি আছে এটার আন্ডারে আছে হচ্ছে ডিজাইন ট্রাক আর ডিজাইন ট্যান্ডেম তাহলে বলতেছে ডিজাইন ট্রাক তার মানে এটা কিন্তু তোমার ট্রাকটা বাস্তব কোনটা ঠিক আছে এটা একটা ডিজাইন ম্যাথমেটিক্যাল মডেল ট্রাকের অথবা ডিজাইন ট্যান্ডেম কি ট্রাক কি গুলো পরে চাইলে বলবো আগে বুঝা রাখো ট্রাকের একটা লোড থাকবে মানে চাকা লোডগুলো আর একটা লোড কি থাকবে লেনের লোড মানে লেনের তো নিজস্ব লোড থাকে অথবা লেনের মধ্যে যদি গাড়ি চালাবা তার পিসিএফ এর লোড থাকে ডিস্ট্রিবিউটর ওই লোডটা এখানে কনসিডার তাহলে কি করতে হবে দেখো তাহলে এইচএল লাইন দিয়ে কি বোঝায় এর মধ্যে কি আছে বলো প্রথমে এটা হয় ট্রাক অথবা কি অর ট্যান্ডেম এগুলা থেকে দিবেন একটা নিব ঠিক আছে হয় ট্রাক অথবা ট্যান্ডেম থেকে দিবেন একটা নিব প্লাস করব কি প্লাস লেন লেনের লোডটা যত থাকে সব এই ধরনের সব কনফিউজিং লাগে যে ট্রাক প্লাস ট্যান্ডেম প্লাস লেন নাকি ট্রাক প্লাস লেন নাকি ট্যান্ডেম প্লাস লেন কিন্তু উল্টাপাল্টা লাগে আমরা কি করব ট্রাক আর ট্যান্ডেমের মধ্যে যেটা আমার ম্যাক্সিমাম আছে এটা নিব প্লাস হচ্ছে লেনের লোডটা দেখাচ্ছি আচ্ছা আর এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে এটা লাইন কি বলছে লাস্ট লাইন দেখো the loads shall be assumed to occupy 10 feet transversely within a design line বুঝছো তার মানে এই যে পার HL93 লোডিংটা এই যে একটা গাড়ি তো তাই না গাড়ি যদি হয় বা লেনও যদি হয় এই লোডটা আপনার কতটুকু ব্যক্তিগত লোড থাকে ধরে তোমার গাড়ি ঠিক আছে এরকম গাড়ি তো গাড়ির উইথ তো 10 ফিট হবে না 6 ফিট হবে 6 ফিট যদি হয় কিন্তু আমরা ধরতেছি এই লোডটা 10 ফিট বরাবর বিস্তৃত থাকে ঠিক আছে তুমি ইনফ্লুয়েন্স লাইন যখন রাখবা তখন ওই জিনিসগুলো কনসিডার করবা মানে তার মানে কি তার মানে যে লোড সেল এসিড করতে হবে 10 ফিট ট্রান্সফার ডিজাইন রাস্তা লোড আমার হাত এটা হচ্ছে তোমার ঠিক আছে তাহলে লোড দিবে 10 বুঝছো 6 ফিট থেকে আরো বেশি এটা কি আগে এই 10 ফিট কাজে লাগবে আচ্ছা এখন আমরা সব কাজ এটা ইম্পর্টেন্ট ঠিক আগে কোন কোর্সে পড়ছো ওকে আমি আবার বলে দিই এগুলো তো কাজে লাগবে এই গাড়ি এটা হচ্ছে একটা গাড়ি ম্যাথমেটিক্যাল মডেল এটা বাস্তব কোনো ট্রাকের না ধরো এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখছে যে হচ্ছে তোমার যদি পরিসংখ্যানের মতো ইয়ার মাধ্যমে ক্যালকুলেট করে দেখছে যে কত হাইয়েস্ট প্রবাবিলিটি কোন লোডিং এর জন্য
ওই লোডিং এর জন্য তারা একটা ট্রাকের ম্যাথমেটিক্যাল মডেল দিছে এই মডেলটাকে বলা হয় HS23 টা HS20 টা HS20 বুঝছো and HS20 HS আচ্ছা বলি এটা কি বোঝায় এসি বোঝায় হচ্ছে হাইওয়ে তাই না এটা হচ্ছে সেমি ট্রেলার হাইওয়ে সেমি ট্রেলার 20 কি আছে এই 20 তে কি বোঝাচ্ছে দেখেন 20 তে বোঝায় 20 কি বোঝায় আচ্ছা দেখতে হবে বলতেছি এটা দিয়ে বোঝা যাচ্ছে তোমার এই যে চাকাগুলো আছে না এই চাকা এটা কি একটা চাকা এই পাশে ওই পাশে আরেকটা চাকা আছে না তাহলে এই চাকা দুইটা চাকা মিলে হয় হচ্ছে তোমার একটা এক্স এগুলি দেখো ছবি ঠিক আছে তাহলে এখানে 8 কি প্লট দেয়া আছে প্রথম টার্মে হ্যাঁ 20 হ্যাঁ আমি দেখাচ্ছি দেখো এই কি করি ভাই হ্যাঁ না তুমি ওই যে সব সময় চেষ্টা দেখো দেখো এটা হচ্ছে 8 ঠিক আছে ওই এক্সেল যেটা বুঝাইছিলাম আমি এই এক্সেলটা হচ্ছে টোটাল এক্সেলের লোড 8 তাই না তার মানে একটা চাকা লোড অর্ধেক 4 কি টোটাল এক্সেল প্রথম এক্সেলের লোডটা হচ্ছে তোমার 8 তার মানে এটা কত এটা 4 এটা 4 তাই না আচ্ছা আর এটা কি 32 16 প্লাস 16 তাহলে কি 16 প্লাস 16 আর এটা কি 4 প্লাস 4 তাই না তাহলে হুইল প্রথম দুইটা হুইলের লোড কত যোগফল 20 এই যে এই বিষয়টা আছে বুঝছেন দ্যাট মিন্স ফার্স্ট দুইটা হুইলের যোগফল হবে 20 20 কত কি বুঝছি এটা যদি এটা তুমি নিউটনের একটা কিলোমিটার দেখতে যাও তাহলে এগুলো কিলোমিটার 35 আর 46 কনভার্ট করা আছে আর HS20 ট্রাকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দুইটা চাকা ডিসটেন্স হবে 14 ফিট ঠিক আছে এটা ফিক্স এরপর এইটা 14 থেকে 30 ফিট পর্যন্ত তুমি ভেরি করে দেখবা কোনটাতে বেশি তোমার ইয়ে আসে মানে লোডিংটা আসে ইফেক্ট কোনটাতে বেশি আসে ইনফ্লেশন কত না ওখানে বর্তমান টাকার ইয়াগুলা ইফেক্টটা কেমন আছে এখানে বলা একটা নির্দিষ্ট একটা লেন যদি ফিক্স করে দেই আমি এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ইফেক্টটা কোনটার জন্য 14 ফিটের জন্য না 30 ফিটের জন্য 14 ফিটের জন্য কেন এই যে এটা 14 আর এটা 14 হয় অনেক ওজন একবার চলে আসবে না অনেক কাছাকাছি চলে আসবে না আচ্ছা এটা তো আমার সেমি ট্রেলার ট্রাকের জন্য বাট যদি তোর মিলিটারি ট্রাক হয় মিলিটারি গাড়িগুলো দেখছো না এই যেরকম থাকে এর টাকা থাকে এখানে টাকা থাকে এখানে টাকা অনেকগুলো টাকা থাকে না একবার তাহলে ওখানে তো লোড অনেক বেশি ওটার জন্য তাহলে কি মানে ওই মিলিটারি ট্রাক যে আছে ওইটার জন্য তাহলে তুমি কি ব্যবস্থা নেবে ওইটার জন্য একটু বলছে ট্যান্ডেম লোডিং এর কাজ ট্যান্ডেম লোডিং কি ওখানে বলা হচ্ছে আচ্ছা ভেহিকুলার লোডিং এর মতো আরো কথা আছে আমি ট্যান্ডেম একটা এক্সট্রোভার্টে বলা আছে যখন টাকাগুলো কাছাকাছি থাকবে এর জন্য এটা আমি একটু পরে বলি আগে এর মধ্যে আরো কিছু কথা বলতে আছে প্রথমটা হচ্ছে ট্রাক লোড ইজ সাবজেক্টেড টু ডাইনামিক অ্যালাউন্স অফ ইমপ্যাক্ট ইমপ্যাক্ট লোডের কথা বললাম না এটা ট্রাক লোডের জন্য ইফেক্টিভ হয় ঠিক আছে এখন তার এক্সট্রোভার্ট কি বলছে এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে তোমার ডাইনামিক অ্যালাউন্স শ্যাল বি কনসিডারড এজ স্পেসিফাইড ইন আর্টিকেল মানে ডিজাইন ট্রাকের জন্য আমার ডাইনামিক লোড অ্যালাউন্স দিতে হবে কোডে এটা বলা আছে ওকে ডান এরপরে বলছে আমি এটা বলছি স্পেসিং বিটুইন 32 কিউ এক্সেল শ্যাল বি ভ্যারি বিটুইন 14 টু 30 টু প্রোডিউস এক্সট্রিম ফোর্স ইফেক্ট বুঝছো মানে ভ্যারি করে তুমি এক্সট্রিম ফোর্স ইফেক্ট আনার চেষ্টা করো এখন সংখ্যা আছে ট্যান্ডেম কি বললাম না সেভেন যদি চাকাগুলো কাছাকাছি থাকে ইফেক্ট অনেক বেশি হবে তাহলে এখন তুমি দেখো এক্সট্রো কোড এইটাও মনে বলে দিছে যে ট্যান্ডেমের জন্য কি করব ট্যান্ডেমের জন্য যেটা করতে হবে তোমার এই 25 কিপের 25 কিপ করবে 110 কিলো পার মানে 25 প্রতি এক্সেলে 25 কিপ করে থাকে ঠিক আছে তার মানে পাঁচ হুইলে লোড আমি দুইটা এক্সেল কাছাকাছি দিব একটা এক্সেল দেব এই ঠিক আছে দেন আরেকটা এক্সেল পাশাপাশি এই বুঝছো মানে এটা কোনটা এটা হচ্ছে যে গাড়ি দুইটা জায়গা কাছাকাছি ছিল ঠিক আছে এটার জন্য আমরা নিব এটা ম্যাথমেটিক্যাল মডেলটা হচ্ছে এরকম যে তোমার
তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা হচ্ছে 4 ফিট দূরে থাকবে এরকম 4 ফিট দূরে থাকবে আর তাদের প্রতি এক্সেলে লোড হবে 25 কিপ করে কারণ প্রতি এক্সেলে যদি 25 কিপ হয় পার হুইলে হতো 12.5 তাই না 25 এর অর্ধেক 12.5 তাহলে তোমার এটাতে আসতেছে কত করে 12.5 12.5 এটা 12.5 এটা 12 তার মানে এই 12.5 এর যে লোডিংটা এক্সেল যদি এরকম আছে আর পার এক্সেলে হুইল টু হুইল ডিসটেন্স কত হবে গাড়ির যে উইডটা সেটা গাড়ির উইডটা এখানে বলা আছে দেখো এই যে কয় ফিট 6 ঠিক আছে তাহলে ওই তোমার যে এক্সেলের যে হুইল টু হুইল ডিসটেন্স এটা আমরা 6 ফিট দিব এরপরে দেখো এখানে বলা আছে লেন উইথ কিন্তু আসলে 10 ফিট লেনের জন্য কিন্তু এটা না বাট এখানে বলা আছে 10 ফিট কেন কারণ আমার এই যে লোডেরটা 6 ফিটের যে লোডটা এটার ইফেক্টটা কোডে বলা আছে 6 ফিট ধরে তুমি নিও বুঝছো এটা এক্স্যাক্টলি লেন উইথ বললে বুঝতে সমস্যা হবে কারণ লেন আমার 12 ফিট হতে পারে বাট আমার লোডিংটা হবে 10 ফিট বুঝছি বুঝাইছে তাহলে ট্যান্ডেম কি বুঝছো তাহলে ট্যান্ডেমের যে হুইল টু হুইল ডিসটেন্স হবে 6 ফিট কারণ এই লোডিংটা আমাদের নিতে হবে ঠিক আছে এই লোডিংটা কোথায় নেব আমরা ক্যালকুলেট করার সময় দেখব যে আমার ট্যান্ডেমের লোডিংটা বেশি আসে না আমার হচ্ছে ট্রাকের লোডিংটা বেশি যেটা বেশি আসে ওটাই এরপর এটার সাথে যোগ করব লেন লোড এখানে তো বলা আছে ট্যান্ডেম লোড ইজ সাবজেক্ট টু ডাইনামিক অ্যাভারেজ ইফেক্ট তাহলে চাকা থাকলে হুইল থাকলে তোমার কি হবে ইমপ্যাক্ট আসবে এটাই বলা আছে এখানে এই এক্সট্রা করে সিনটোটা নিতে তো থেকে সেন্ডিং বলছে ডাইনামিক অ্যাভারেজ শ্যাল বি কনসিডারড অ্যাজ স্পেসিফিক ওকে তাহলে ট্যান্ডেমের ক্ষেত্রে আমরা ডাইনামিক অ্যাভারেজ নিব এখন লেন লোডের ক্ষেত্রে কি হবে লেন লোডের ক্ষেত্রে তারা বলেছে যে ইউনিফর্ম লোড তুমি হিসাব করতে পারো তুমি লেনের মধ্যে যে একটা লোড হবে ট্রাফিক পার্টিশন ট্রাফিকের জন্য এটার জন্য বলা আছে যে তুমি ট্রিবিউটারি উইথ অফ ডিজাইন লাইন 10 ফিট ধরে তুমি একটা ইউনিফর্ম ডিজাইন লোড পার লেনে ধরতে পারো মানে হচ্ছে এরকম এটা যদি 10 ফিট হয় ঠিক আছে আর একটা ইউরিয়া তুমি এখানে দাও পিএসএ তে 10 ফিট দিয়ে কনভার্ট করে তুমি লাইন লোড আগে আনতে পারবে না ওই যে স্ল্যাব ডিভিশন করে করছিলাম আমরা যে এরকম মাঝে একটা বিম থাকে স্ল্যাব থাকে এরকম ট্রিবিউটারি স্টিম মেথড এরকম নেই নিয়ে হচ্ছে লোডটা এখানে যে লিনিয়ার পার লিনিয়ার ফিটে কনভার্ট করে নিই এত কিপ পার ফিট যে কমপ্লেক্স স্ট্রাকচার ডিজাইন করা শুরু করছে এইভাবে কনভার্ট করে তারা একটা ইউনিফর্ম লোড সাজেস্ট করছে যে লেন যদি থাকে লেনের মধ্যে একটা ইউডিএল সাজেস্ট করছে সেটা হচ্ছে 640 পাউন্ড পার লিনিয়ার ফিট অথবা 9.3 কিলোমিটার পার মিটার আমরা আমাদের এই কোর্সের জন্য 640 পাউন্ড পার ফিটটা ইউজ করব নিউটনে আমরা হিসাব করব আমরা কিপে বা পাউন্ড হিসাব করব তো তুমি এই ইউনিট এটাও দিবা ট্রাকের সাথে এই লোডটাও নিতে হবে কারণ কি তোমার ট্রাক নিলে তুমি জাস্ট একটা ইফেক্ট পাই বাট লেনটা যদি ভরা থাকে ট্রাফিক যদি থাকে তখন তো লেনের মধ্যে ওভার একটা লোড আসবে না তো ওই লোডটা কনসিডার করার জন্য এটা বুঝছি এখন আসো আচ্ছা এখন বলো এই লেন লোডটা যে আছে ট্রাফিকের লোড এই লেনের তো হুইলের কোনো কাজ নেই তাই না তাহলে এখানে কি ইমপ্যাক্ট আসবে এর মধ্যে ইমপ্যাক্ট আসবে এখানে বলা আছে একটু করে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে the force effect from the design lane load shall not be subjected to dynamic load allowance বুঝছো কারণ ইমপ্যাক্ট ফ্যাক্টরটা আমরা লেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব আমরা অ্যাপ্লাই করব কার জন্য ট্রাক আর ট্রেনের বুঝছি ওকে এখন দেখো এখন ডিজাইনের দিকে আসি আমরা ডিজাইনের লেনের উইথ কত নিব অথবা নাম্বার অফ লেন কয়টা নিব এটা জন্য কি করছি তোমাদেরকে আমি ওই যে রোল নাম্বার অনুযায়ী বা সেকশন অনুযায়ী ভাগ করে দিয়েছিলাম যে দুইটা লেন হবে লেন উইথটা তো হবে বাট তুমি যখন রিয়েল লাইফ ধরো ডিজাইন ব্রিজ ডিজাইন করতে গেছো মানে মূলত একটা ক্যান্টিলিভার ব্রিজ ডিজাইন তখন তুমি লেন উইথ কিভাবে সেট করো ঠিক আছে এর জন্য দেখো এফ কোডে কি বলছে এই কোডের গাইডলাইন 3.6.1.1.1 এখানে বলছে ডিজাইন লাইন শুড বি ডিটারমাইন্ড বাই টেকিং ইন্টিজার পার্ট অফ দ্য রেশিও w/12.0 বুঝছো মানে টোটাল উইথকে 12 দিয়ে ভাগ করলে এটাকে ইন্টিজারে পূর্ণ সংখ্যা কনভার্ট করতে হবে করলে যে যত সংখ্যা আছে এটাই তোমার নাম্বার হবে তার মানে ও কি বলতেছে ও বলতেছে ব্রিজের ক্ষেত্রে অলওয়েজ তুমি 12 ফিট লেন দিবা ঠিক আছে আর কি বলছে যদি বলে যে ধরো তুমি দেখলা যে ট্রাফিক লেন্স আর লেস দেন 12 ফিট হয় তাহলে তুমি কি করবে তাহলে অথবা ধরো রোডে উইথ হচ্ছে 20 থেকে 24 ফিট মানে ধরো 20 এর মতো আছে তখন তুমি কি করবে তখন তোমার 12 দিয়ে ভাগ করলে পুরো সংখ্যা আসবে তাই না তো তখন যেটা করতে হবে তখন এটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে টু ডিজাইন লেন ইজ ইকুয়াল টু 1 নাম্বার রোড বুঝছো যদি তোমার 20 ফিট থাকে তাহলে তুমি দুই দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে এটাকে তুমি অর্ধেক করে দেবে এখন কি হচ্ছে দেখবেন এটা একটা গাইডলাইন দিচ্ছে বুঝছো মানে এটা কিন্তু স্ট্রিক্ট না মানে
স্ট্রিক্টলি এটাই ফলো করতে হবে এমন না, বাট ওরা একটা গাইডলাইন দিচ্ছে এইভাবে করলে তোমার ডিজাইনটা efficient. When the rest of the data was it is not the intention of this article to promote bridges with narrow traffic lane. এটা কি বলছো তুমি 12 মিটার উপরেও যাইতে দিচ্ছ না, তাই না? ও বলছে 12 দিয়ে ভাগ করে নিতে যাবে, তার মানে 12 ফিটে নিতে হবে আর বেশি নিতে হবে। বাট এটাকে স্ট্রিক্টলি ফলো করা দরকার নেই বলেছে, কারণ যখন তোমার পসিবল তখন তুমি বেশি ট্রাফিক অ্যাকুমুলেট করতে যাবা, তাই না? তখন তুমি একটু বেশি লোডিং নিবা, এবং বাট ওভারঅল স্ট্যান্ডার্ড ডিজাইন হচ্ছে 12 ফিট করে, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে মাল্টিপল প্রেজেন্স অফ লাইট। এখানে কথা আছে, ধরো একটা নরমাল কমন সেন্স কথা, ধরো তোমার দুইটা লেন আছে, ঠিক আছে? দুইটা লেনে গাড়ি যায় আর একটা লেনে গাড়ি যায়, ঠিক আছে? দুইটা লেনে যখন অনেকগুলো গাড়ি যাবে তখন ওই একটা গাড়ি দুইটা লেনই একবারে অকুপাইড থাকার পসিবিলিটি কম না। অথবা ধরো একটা গাড়ি যাচ্ছে, ধরো একটা গাড়ি তোমার, আমার হাতটা ধরো, ঠিক আছে? লেন দিয়ে ধরো তোমার গাড়ি যায়, যাওয়ার পর একটা লেন যদি থাকে গাড়ি এদিক দিয়ে যাবে বেশি, ঠিক আছে? বা দুইটা লেন থাকলে গাড়িটা এই লেন আর এই লেন দুইটাই একবারে অকুপাই করবে, এটার পসিবিলিটি কম, তাই না? তাহলে কি, তাহলে লেনের মধ্যে যেটা হবে, লেনের মধ্যে ইফেক্টটা লাইব্রেরি ইফেক্ট কম আসবে, তাই না? লেন যদি বেশি থাকে তাহলে ওই গাড়ির ইফেক্টটা কম আসবে। মানে তিনটা লরি ধরো একটা নির্দিষ্ট সিচুয়েশনে, ধরো একটা স্পেসিফিক ক্রস সেকশনের মধ্যে, ধরো অনেক, এখন একটা ধরো অনেকগুলো গাড়ি আসছে, তোমার লোড লেন ধরো তিনটা লেনই ফুললি অকুপাইড থাকার প্রবাবিলিটি কম না? আর যদি একটা লেন থাকতো, একটা লেন প্রবাবিলিটি বেশি হবে, বুঝছো? এর জন্য এখানে বলছে মাল্টিপল প্রেজেন্স অফ লাইট লোড, এটার জন্য কিছু তারা গাইডলাইন দিয়েছে, এগুলো তোমাদের জন্য রাখছি, তোমরা স্লাইড দিয়ে দিও, বাসা যা করো, ঠিক আছে? কোড রিডিং না করলে কিন্তু ডিজাইন করতে হবে। এখন দেখো, তাহলে মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর এখানে বলছে যদি একটা লেন হয় তাহলে ইফেক্টটা বেশি আসবে, তাহলে আমরা লাইট লোডটাকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করব, বুঝছি? মানে কি বাড়াই না, ওই যে পছনা মাল্টি ফ্যাক্টর 1.2 দিয়ে লোড হবে। আর যদি দুইটা হয় তাহলে কোনো কিছু নাই, দুইটা হলে আমরা ধরে নিছি মডেল দুইটাই অকুপাই থাকে, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, তাহলে 2 এর জন্য 1। বাট যদি লেন্থ বাড়ে তখন কিন্তু আমরা ইফেক্টটা একটু কমাই নেব, যে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যদি আরো 3 এর বেশি তাহলে 0.6, বুঝছি? এই কনসেপ্টগুলো ক্লিয়ার আছে। এখন আসলে লোড কম্বিনেশন, ওই যে আমরা করছি না বিএনবিসি তে লোড কম্বিনেশন, এই 25টা কম্বিনেশন আর্থকুয়েকের জন্য, সিসমিক ডিজাইন ডি এর জন্য, এত তাহলে তখন কি আমার ব্রিজের জন্য তো লাগবে কম্বিনেশন, যেহেতু ডিজাইন করতে আসছে। তাহলে কি করবা কম্বিনেশনের মধ্যে? দেখো কম্বিনেশনের বলছে কিউ সামেশন অফ ইটা গামা কিউ, কোনটা কি জিনিস? এই হচ্ছে তোমার লোড, ঠিক আছে? লোডকে আগে যে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতা, এখন অনেকগুলো ফ্যাক্টর দিয়ে গুণ করতে, কোনটা কি ফ্যাক্টর দেখাবে। এটা হচ্ছে কি লোড মডিফায়ার, এগুলো দেখাবে। কিউ হচ্ছে কি ফোর্স ইফেক্ট ফ্রম লোড স্পেসিফাইড হিয়ারিং, কিউ হচ্ছে তোমার লোডটা, যে লোডটা তুমি আসলে নিছো। আর গামা কি লোড ফ্যাক্টর স্পেসিফাইড ইন টেবিলে লোড ফ্যাক্টর দেয়া আছে, একটা করে দেখো। এই কম্বিনেশন গুলো দেখো, বিএনপিসি তে যেমন কম্বিনেশন ছিল 1 2 3 4 5 অনেক কিছু, এখানেও তিনটা কম্বিনেশন আছে, ট্রেন এক্সট্রিম ইভেন্ট আর একটা হচ্ছে সার্ভিস। একটা করে দেখো কোনটা। স্ট্রেংথ এর লিমিট স্টেট এর জন্য লোড কম্বিনেশন আলাদা করে দেয়া আছে, স্ট্রেংথ লিমিট স্টেটটা আমরা ডিজাইনের জন্য ইউজ করব, বুঝছো? ওই যে স্ট্রেংথ বের করতে না, মোমেন্ট স্ট্রেংথ দেখো, স্ট্রেংথ কম্বিনেশনটা কেন ইউজ করে ডিজাইনে, এখান থেকে যে মোমেন্টটা আসবে এই মোমেন্টটা দিয়ে আমরা কি করব, রড বের করব, বুঝছি? যা বলতেছি বুঝতে তো, বেশি তাড়াতাড়ি গেলে বলি। তাহলে স্ট্রেংথ 1 যেটা, এটা হচ্ছে আমাদের এই সিলেবাসের অংশ, স্ট্রেংথ 1, ঠিক আছে? কি বলছে? এটা হচ্ছে বেসিক লোড কম্বিনেশন রিলেটেড টু দা নরমাল রেগুলার ইউজ অফ ব্রিজ উইদাউট উইন্ড। তাহলে উইন্ড ইফেক্ট আসবে, উইন্ড আসলে কি করব? উইন্ড আসলে উইন্ডের ইফেক্ট যদি তুমি নাও তাহলে কিন্তু লাইট লোড কমে যাবে, কারণ এটা মেইনটেইন আমরা করেছি গেছে। তো ওখানে যখন হাই উইন্ড থাকে তখন কিন্তু ভেহিকেল এত মানুষ মানে ব্রিজে তো অকুপাইড থাকে, তো তখন লাইট লোডের নিক কম আসে, বুঝছো? বা তুমি যখন উইন্ডের জন্য ডিজাইন করবা, ধরো তুমি আই গার্ডার ডিজাইন করবে, প্লেট গার্ডার উপর প্রশ্ন না, তো প্লেট গার্ডারের মধ্যে আই শেপ বিম থাকে, উইন্ডটা কি ল্যাটারাল, প্লেট গার্ডার কি এরকম থাকে যেটা, অথবা আমাদের বিমগুলো কেমন, বিমগুলো ভার্টিক্যালি ডিপ বিম হয় না, ডেপটা বেশি থাকে উইন্ডটা কম, তাই তো? এখন যদি উইন্ড আসে, উইন্ড কি ল্যাটারাল ফোর্স, বুঝছো? তুমি ডিজাইন করছো এটা এইভাবে বেন্ডিং এর জন্য, এখানে কিন্তু তার স্টিফনেস অনেক কম, উইন্ড আসবে কোন দিক দিয়ে, সাইড দিয়ে আসবে না, উইন্ড সাইড দিয়ে আসবে, তখন তুমি যখন উইন্ডের জন্য ডিজাইন করবা তখন কিন্তু এমনি তুমি এর ক্যাপাসিটি অনেক বাড়ায় দিচ্ছ, তখন কিন্তু এই ভার্টিক্যাল লোডটা মানে ইস্যু, বুঝছো? এই জন্য দেখবা যে তোমার যেখানে উইন্ড বেশি থাকবে ওখানে আমরা লাইট লোডের কোনো মাল্টিপ্লাই ইউজ করব। তাহলে এটা কি বলছে, যদি
উইন্ড না থাকে তাহলে নরমাল যে ডিজাইনটা আমরা এটাই করব আমাদের এই কোর্সে উইন্ড আপডেট এগুলো করা লাগবে তার হচ্ছে ভার্টিক্যাল লোডিং এর জন্য যেটা আছে স্ট্রেংথ টু কি বলছে দেখো ওনার স্পেসিফাইড ডিজাইন ভেহিকল অনেক কিছু বলা আছে স্ট্রেংথ সেটা একটু খেয়াল করো উইন্ড ভেলোসিটি এক্সিডিং 55 মাইল পার আওয়ার দেখো উইন্ড স্ট্রেংথলি মানে উইন্ড যদি অনেক বেশি থাকে ধরো যে সকল এরিয়ায় তোমার বাতাস অনেক বেশি ওদের জন্য ডিজাইন রেটিং বলা আছে স্ট্রেংথ 3 লিমিট আমরা হচ্ছে ডিজাইন করার আগে যে কোনো একটা লিমিট সেট চুজ করে ওই অনুযায়ী ডিজাইন করব আর স্ট্রেংথ পরে কি বলা আছে ডেড লোড তো দিবই অনেক বেশি এরপর আবার কি করব লাইভ ফোর্সও নিব লাইভ লোডও নিব আবার লাস্টেরটা দেখো লাস্টটা বলছে নরমাল ভেহিকুলার ইউজ তো নিবই আবার 55 মাইল পার আওয়ার ভেলোসিটি উইন্ড নিব বুঝছো তার মানে এখানে মূলত উইন্ডের সাথে কম্বাইন করে তোমার ভার্টিক্যাল লোডিং কেমনে নিবা এগুলো এখানে বলা আছে ওইখানে তো কি আছে ওইটা একটু করতে গেলে vehicles become unstable at higher wind velocities therefore high winds prevent the presence of significant light load on the bridge ঠিক আছে কথা বুঝছো ভেলোসিটি বেশি যদি হয় গাড়ি আনস্টেবল হবে সে করতে হবে এরপর আবার ডিজাইনের মধ্যে এক্সট্রিম ইভেন্টও ডিজাইন করা যায় তো এক্সট্রিম ইভেন্টের মধ্যে কি কি থাকতে পারে তোমার মাথার মধ্যে ডিজাইন করার সময় প্রথমেই এক্সট্রিম ইভেন্ট আসলে তুমি কি চিন্তা করো ভূমিকম্প তাই না তাহলে ভূমিকম্পের জন্য যদি আমরা ডিজাইন করি আমাদের বৃষ্টি এমন একটা এরিয়াতে পড়ছে যেটা ধরো আর্থকুয়েক অনেক বেশি সিগনিফিকেন্ট মানে ভূমিকম্প প্রায় ইউএসএ যেটা ক্যালিফোর্নিয়া পিসগুলো ওগুলো কিন্তু অনেক বেশি আর্থকুয়েক তো ওর জন্য বলা আছে দেখো লোড কম্বিনেশন ইনক্লুডিং আর্থকুয়েক প্রথম এস্টিমেট ওয়ার্নিং দেওয়া আছে আর্থকুয়েক দিয়ে তুমি ডিজাইন করো লাইট লোডের জন্য গামা ইকিউ দিয়ে ডিজাইন করতে হবে গামা ইকিউ এর ভ্যালু কত হবে ওখানে দেখো বলা আছে পসিবিলিটি অফ পার্শিয়াল লাইট লোড গামা ইকিউ 1.0 যদি হয় তাহলে তুমি কনসিডার করতে পারো গামা ইকুয়াল 1.0 কম আবার যদি তুমি আনকোরিলেটেড লোডগুলো যদি তুমি একসাথে করো গামা ইকুয়াল 0.5 রিজনেবল মানে অনেক ভ্যালু তারা সাজেস্ট করছে গামা আর্থকুয়েকের জন্য যখন আর্থকুয়েক করব তখন আমরা এগুলো দেখব ঠিক আছে তো এই কোর্সে যেহেতু নাই আমি জাস্ট তোমাকে ওইটা রাখছি যে গামা ইকুয়াল ভ্যালু কত নিবা এটা একের চেয়ে কম হয় আবার অনেক সময় 0.5 করে দিতে ঠিক আছে এটা টার্গেটের উপর বেস করে ওয়াইড রেঞ্জ অফ ভ্যালু সেপারে দিলিটানি তারা রিসার্চ করে বের করছে যে 0.5 এরপর আর দুইটা কম্বিনেশন আছে কি ফ্যাটিক 1 আর ফ্যাটিক 2 ফ্যাটিক কি বলো এই যে ব্রিজের লোডটা কেন বিল্ডিং এর জন্য আমরা এখানে আছে ব্রিজের জন্য লোডটা বারবার সাইক্লিক লোড আছে ধরো এখন গাড়ি যাচ্ছে লোড দিয়ে চলে গেল আবার আসবে এটা আবার কি অনেকবার টানলে কি হবে ফ্যাটিক চলে আসবে মানে তোমার ওই ইলাস্টিসিটি কমে যাবে তো এই লোডের ক্ষেত্রে সেম জিনিস না যে তোমার গাড়ি বারবার যখন মুভ করতে থাকে তখন ফ্যাটিক চলে আসবে 200 সাইকেল 2000 সাইকেল 5000 সাইকেল পরে তার মধ্যে ক্র্যাক ডেভেলপ সো ওই জিনিসগুলো এখানে কনসিডার ঠিক আছে তাহলে কি বুঝলাম আমাদের এখানে এস্টিমেট গুলো আমরা আছে ক্লাস ডিজাইন করব না বাট এটা বুঝা রাখো যে যদি কুইজে আসে বা ক্ষেত্রে আসে যে এস্টিমেট কি আছে ব্যাখ্যা করো তখন লিখতে হবে তারপরে আছে সার্ভিস কন্ডিশন বলতে কি বুঝো স্ট্রেংথ লিমিট তো বুঝছো আর সার্ভিসিবিলিটি চেক এগুলো আমাদের কি বোঝায় মনে আছে বিল্ডিং এর মধ্যে পড়া ওই যে তোমার স্ল্যাবের যে তোমার ক্র্যাক হবে কিনা বা তোমার ক্র্যাকিং এর যে চেকটা মানে সার্ভিসেবল কন্ডিশনে তোমার সাথে থাকবে কি এটা হচ্ছে সার্ভিস লিমিট বুঝছো তার মানে কন্ডিশন ভাঙে যাবে কিনা তাহলে এটা চেক করতে ভাঙা বলতে ক্র্যাকিং গুলো আছে ক্র্যাকিং ডিফ্লেকশন ধর একটা বিল্ডিং যদি আছে এটা উইন্ডের ফলে তোমার কতটুকু ডিফ্লেক্ট করা তুমি অ্যালাউ করতেছো মানে সার্ভিসেবল থাকবে কতটুকু ডিফ্লেক্ট হলে ওইটা হচ্ছে সার্ভিস লিমিট তো সার্ভিস লিমিট যখন আমরা করি তখন কিন্তু আমরা ফ্যাক্টর লোড হিসাব করি লোড ফ্যাক্টর তখনই নেই যে 1.2 ডেড লোড 1.6 লাইট লোড এগুলোর ফ্যাক্টর আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে কি ডিজাইন করতে যাবে তাই না বাট সার্ভিসিবিলিটি চেক দেওয়া মানে ডিজাইন করা না ডিজাইন করা জিনিস আছে আমি চেক দিয়ে রেখেছি সার্ভিস লেভেল করতেছি তাই না তো এটা মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট সার্ভিস কন্ডিশন যখন চেক দিব তখন আমরা লোডগুলা ফ্যাক্টর দিব বুঝছি আচ্ছা এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে তো বলা আছে সার্ভিস 1 টা হচ্ছে আমরা 1 দিয়ে ডিজাইন করব আর এখানে 2 3 গুলো বলা আছে যেমন 2 টা হচ্ছে পুরো স্টিলের জন্য ঠিক আছে এর অন্য কোনো স্ট্রাকচার ইউজ করতে হবে স্টিল স্ট্রাকচার ইউজ করতে হবে তারপর আরেকটা আছে পিস্টেস করতে জন্য যেমন হচ্ছে লোড কম্বিনেশন দেখো এই লোড কম্বিনেশন থেকে তোমাদের মধ্যে একটা কি আসতে পারে তো অনেক কিছু তাই না দেখো কি কি আছে সার্ভিস 1 সার্ভিস 2 এস্টিমেট 1 এই যে গামা পি এই প্রত্যেকটা লোড দিব একটা করে তার সাথে মাল্টিপ্লাই করে গুণ করে যোগ করব ঠিক আছে কারণ আমার লোড কি কি আছে ডিডব্লিউ নিব আর ডিসি নিব তাই না ডেড লোডের মধ্যে দুইটা
আর লাইভ লোডের মধ্যে কি লাইভ লোড ইমপ্যাক্ট নিব আর প্রেডিকশন করব নিয়ে এগুলোর সাথে কোন কোন কন্ডিশনের জন্য কোনটার মাল্টিপ্লাই কত এটা গুণ করে যোগ করতে হবে ঠিক আছে দেখো পরে দেখো এটা হচ্ছে স্ট্রেংথ লিমিট স্টেট এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে তো স্ট্রেংথ লিমিট স্টেটে কি বলছে গামা পি এটা আমরা বের করব ঠিক আছে গামা পি আরেকটা চার্ট আছে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কাকে ডেড লোডগুলোকে ঠিক আছে এরপর ট্রানজিয়েন্ট লোডগুলোকে মাল্টিপ্লাই করতে হবে 1.75 দিয়ে এটা হচ্ছে স্ট্রেংথ লিমিট স্টেটের ক্রাইটেরিয়া এরপরে হচ্ছে তোমার এখানে শব্দ আছে ডব্লিউ হচ্ছে উইন্ড লোডের জন্য হিসাব করছে তো হচ্ছে এখন খেয়াল করো আচ্ছা এটা তো উইন্ড লোড অন স্ট্রাকচার স্ট্রাকচার তুমি উইন্ড লোড কত নিচ্ছ এটা জিনিস খেয়াল করো সার্ভিস ফ্রিতে কি ছিল হাই উইন্ড স্পিডের জন্য ছিল না এখানে খেয়াল করছো এখানে কিন্তু লাইভ লোডের জন্য এখানে লাইভ লোডে গেছিল বাট এখানে কি উইন্ড লোড অন স্ট্রাকচার আছে ওয়ার্ক করে বুঝছি তার মানে কি এই জিনিসটা বুঝতেছো আমি কি বলছিলাম যখন উইন্ড তুমি দিবা তখন তোমার লাইভ লোডের ইফেক্ট আসবে বুঝাইছেন আর আমরা আজকে ক্লাসে ডিজাইনের জন্য এই জিনিসটা এটা মনে রাখি স্ট্রেংথ 1 লিমিট ঠিক আছে এটা ডিজাইন তাহলে এটা ডিজাইন করে তাহলে ইকুয়েশনটা কেমন হবে দেখো গামা পি ইনটু ডিসি একটা করে নাও ডিসি নাও নিয়ে হচ্ছে নিয়ে আসো গামা পি ইনটু ডিসি বুঝছি তাহলে গামা পি ইনটু ডিডব্লিউ পরে 1.75 ইনটু এল বা এখানে অ্যাড করতে দেখছো 1 প্লাস আইএন বাই এক্স এটা কি ওই যে ইমপ্যাক্ট অ্যালাউন্স মনে আছে বলছিলাম যে ইমপ্যাক্ট লোডিংটা আসবে হচ্ছে টাকা কত টেন দিনের জন্য বুঝাইছে এরপরে 1.75 ইনটু লেন তো এর সাথে কি ইমপ্যাক্ট আছে নাই বলছিলাম কি লেনের মধ্যে ইমপ্যাক্ট অ্যালাউন্স আনতে হবে এরপর 1.75 পেডেস্ট্রিয়ানের মতো হুইল নেই ও তো হার্ড বেস ও তো আর ইমপ্যাক্ট হবে তাইলে হচ্ছে এই লোড কম্বিনেশনটাই আমরা ইউজ করব যেটা বিল্ডিং এর মধ্যে একটা কম্বিনেশন ইউজ করব না আমরা একটা ইউজ করব একটা কোনটা স্ট্রেংথ ওয়ান বুঝাইছে এরপর আসলে যে গামা পি যে ভ্যালুগুলো আছে গামা পি জিনিসটা কি আছে গামা পি হচ্ছে লোড ফ্যাক্টর ফর পার্মানেন্ট লোড যেখানে তো বলা আছে ডিসি হচ্ছে কম্পোনেন্ট এন্ড অ্যাটাচমেন্ট এটার ম্যাক্সিমাম 1.25 হতে পারে মিনিমাম 0.9 হতে পারে বুঝছি এরপর ওয়্যারিং কোর্স আর ইউটিলিটির জন্য বলা আছে ম্যাক্সিমাম 1.5 আর মিনিমাম 0.6 অর্থাৎ ম্যাক্সিমাম নিবা না মিনিমাম নিবা ঠিক আছে ওই দুটোর মধ্যে কোনটা চুজ করব এর জন্য দেখো বলা আছে আমি একটু পড়ি তোমরা দেখো রেস্ট করে বলছে strength 1 limit state where the permanent load reaction is positive and live load can cause a negative reaction the load combination would be এত ঠিক আছে মানে তো পজিটিভ লোড থাকবে আর নেগেটিভ লোডটা হচ্ছে লাইভ লোড যদি নেগেটিভ রিঅ্যাকশনও করে মানে পজিটিভ নেগেটিভ দুইটা যদি থাকে তখন হচ্ছে ওই ইফেক্টটা নেওয়ার জন্য তোমরা 0.9 মানে তখন তুমি মিনিমামটা নিবা ঠিক আছে অথবা আর যদি বোথ রিঅ্যাকশনস হয় নেগেটিভ the load combination would be এত নেগেটিভটা কেন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বলো নেগেটিভ থেকে না হয় তাহলে কি টেনশন ক্রিয়েট হয় ওই জায়গাতে লোড বেশি লাগবে সেই জন্য কম্বিনেশন এটা হচ্ছে এখন আমরা কি করছি আমাদের ডিজাইনের জন্য আমরা কিছু ধরে নিই আমরা জাস্ট এক্সট্রিম কেসটা ধরেছি এক্সট্রিম কেসটা ধরে সব ম্যাক্সিমাম ভ্যালু নেব ঠিক আছে তাহলে আমরা এটার জন্য ডিজাইন করতে ঠিক আছে বুঝলেন কিন্তু অনেক ডিজাইন তাহলে আসলে ইমপ্যাক্ট অ্যালাউন্স এই যে ইমপ্যাক্টটা তো বললাম কি কোন জিনিস ইমপ্যাক্ট অ্যালাউন্স একটা ফর্মুলা দেওয়া আছে স্লাইডে অনেক কিছু লেখা আছে এগুলো এখন করতে হবে না আর যে বড় দিলে করতে হবে ইমপ্যাক্ট অর্ডিনারি ইউজ স্ট্রাকচার ডিজাইন এবং ডাইনামিক লোড ইফেক্ট ওয়াইল ডাইনামিক অ্যানালিসিস থাকতে হবে এটা জাস্ট বাংলা হিসাব বুঝছো এখানে জাস্ট পড়া লাগবে 1 প্লাস ইমপ্যাক্ট লোড ডিভাইডেড বাই x ইমপ্যাক্টের পার্সেন্টেজ যেটা হবে এটাকে অ্যাকচুয়ালি ধরো আমি যদি বলি 33% ইমপ্যাক্ট লোড আছে আমরা যদি লাইভ লোডের সাথে 1.33 দিয়ে আমাদের বের করতে হবে বুঝছো তাহলে বাড়াতে হবে এখন কার জন্য কি বাড়াবা এর জন্য আমরা এসে করব আচ্ছা যাও প্রথমে দেখো ইমপ্যাক্ট অ্যালাউন্স কি টাইপের কেন হয় এটা একটু খেয়াল করো এটা দুইটা কারণ আছে একটা হচ্ছে হ্যামারিং ইফেক্ট যেটা আমি প্রথমে বলছি যে রাস্তার মধ্যে তোমার ডিফেক্ট থাকবে একদম ডিসকন্টিনিউটি থাকবে ব্রেক জয়েন্ট থাকবে ক্র্যাক থাকবে ব্রেকের যে জয়েন্টগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ইমপ্যাক্ট আসবে বুঝছো এটা কেন হবে বলো এই যে ব্রেক জয়েন্ট মানে হচ্ছে একটা সাথে একটা জয়েন্ট ফাঁকা ফাঁকা থাকবে ওদিক দিয়ে গাড়ি গেলে ধাক্কা বেশি হবে বুঝছো এর জন্য সিপি ইফেক্ট বেশি হবে এটা হচ্ছে হ্যামারিং ইফেক্ট আসবে এরপরে আসে ডাইনামিক রেসপন্স ব্রিজ whole passing vehicle which may due to long undulation road pavement such as those for wheel or etc. তার মানে ধরো তোমার যদি ভেহিকল আনডুলেশন বেশি থাকে ধরো যে তোমার রাস্তার মধ্যে হুট করে তোমার ক্র্যাক কিছু বা ধরো যে তোমার রাস্তাটা স্মুথ না এসব কারণে কিন্তু
এনে ইম্প্যাক্টর, ঠিক আছে? তো ওইটার ইফেক্ট হচ্ছে ডাইনামিক রেসপন্স। তাহলে দুইটার জন্য আসে হচ্ছে আমার ডাইনামিক এলার্জি ইম্প্যাক্টর। তাহলে বলো নেক জয়েন্ট এখানে হবে, এখানে ইম্প্যাক্টের আইএম এর পার্সেন্টেজ কি বেশি হবে না? বেশি হবে। এই কোডে ওইটাই বলা আছে, এই আগে যে কথাগুলো বললাম দেখালাম ওইটাই হচ্ছে কোডে আমরা লেখা আছে। আমি কিন্তু তোমাদেরকে কোডের ইয়া বলা সহজ দিচ্ছি, যদি এক্সট্রা কোড করো তাহলে হচ্ছে নিজে থেকে করতে হবে, ঠিক আছে? এই যে কোডে কি বলছে, কোডে বলছে নেক জয়েন্টে যদি তুমি হিসাব করো তাহলে সকল লিমিট স্টেটের জন্য স্টেট 1 2 3 চাই আছে, যেখানে জয়েন্ট থাকবে ওখানে ইম্প্যাক্ট 75% দিতে হবে। আর আদার অল আদার ফ্যাটিকের জন্য আমরা আসিড বের করব না, তো অল আদার মানে আমাদের যা আছে আমাদেরটা এরকম আমাদের জন্য 33% হচ্ছে আমাদের ইম্প্যাক্ট আলাদা, ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি তো চাইলে ডিজাইন দিয়ে করলাম, তুমি চাইলে হচ্ছে এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে পারতা। 20টাকে তুমি সফটওয়্যারে মডেল করে ডাইনামিক লোডিং কেমনে আসবে, তুমি হচ্ছে টাইমের সাথে ডিপেন্ডেন্ট করো, টাইম ডিপেন্ডেন্ট লোড যদি দিতা, এই যে ওয়েভ লোডিং এরকম, ঠিক আছে? এটা হচ্ছে লোড পি, এটা হচ্ছে তোমার টি, ঠিক আছে? তো এই ডাইনামিক অ্যানালাইসিস চাইলে করা যায়, ঠিক আছে? সিমুলেট করে দিয়ে গাড়ি চালায় দিয়ে গাড়ির লোডিংটা ভেহিকল লোডিং দিয়ে তুমি চাইলে ডাইনামিক অ্যানালাইসিস করতে পারতো, বাট এটা সবসময় ফিজিবল না, অনেক টাইম লাগে ক্লিয়ারেন্স। এর জন্য আমরা 33% যোগ করে নিয়ে বাড়াই যে ভাই তোমার হচ্ছে 33% যদি তুমি লোডটা বাড়াও তাইলেই হচ্ছে তোমার কাজ হবে, বুঝছি? এখন কথা হচ্ছে যে 33% যে আসছে এটা কোথা থেকে আসবে? তাই না? তোমরা আমি বলছি 33% তুমি চোখ বন্ধ করে যাচ্ছ, ঠিক আছে? এটা কোথা থেকে আসে? এস্টিমেট কেমনে পাইছে? দেখো এস্টিমেট কি বলছে, এস্টিমেটটা একটা এক্সপেরিমেন্ট, ফিল্ড টেস্ট করছে। তাহলে ফিল্ড টেস্ট করে কি? ফিল্ড টেস্ট indicate that the majority of highway bridges dynamic component of response does not exceed 25% of static response, ঠিক আছে? এস্টিমেট তারা টেস্ট করে দেখছে যে ম্যাক্সিমাম ব্রিজের জন্য ডাইনামিক রেসপন্স যেটা আসে অ্যানালাইসিস করে দেখছে এটা 25% এর বেশি আসে। এরপর দেখো আবার কি বলছে, কিন্তু তাহলে আমি কেন 25% দিলাম না, 33% কেন নিচ্ছি? এর কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু কিছু এক্সক্লুশন ভেহিকল থাকে, মানে কি ওই যে তোমার কংক্রিট মিক্সার, পরে হচ্ছে তোমার ওই যে কি বলে ডাক, ওই যে তোমার আছে না, মানে যেগুলোতে ওজন অনেক বেশি হয় ভেহিকল গুলো, কি কি বলো? একটা কংক্রিট মিক্সার হতে পারে, একটা আরেকটা তোমার নাম বলো, মিলিটারি ভেহিকল বলতে পারো, আর কি? হ্যাঁ ওয়াসার গাড়ি, হ্যাঁ এটা হতে পারে। তো এই সকল ভেহিকল গুলোর জন্য এগুলো কি ইরেগুলার ভেহিকল, তাই না? এগুলোর একটা নাম দিয়েছে কিন্তু এক্সক্লুশন ভেহিকল। এগুলা থাকার জন্য আসছে ওর বলছে কি 4/3 of those caused by design, ঠিক আছে? মানে যত ইফেক্ট হবে এটাকে 4/3 ইফেক্ট দিয়ে মাল্টিপ্লাই করে ইফেক্টটা নিতে হবে। তার মানে আমি কি পাইলাম দেখো, আমার হচ্ছে 25% দেখো মাল্টিপ্লাই বাই 4/3, আপনি কত? ঠিক 33% করতে আসছে। এখন আসলে লোড কম্বিনেশন ডিজাইনের দিকে যাওয়া আছে, লোড কম্বিনেশনের মধ্যে ঢুকো। ডিসি হচ্ছে কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট, ডিডব্লিউ ওয়্যারিং ফোর্স, এলএল হচ্ছে লেন লোড উইথ ভেহিকল ক্যারেক্টার, আইএম হচ্ছে ইমপ্যাক্ট লোড, পিএল হচ্ছে পেডেস্ট্রিয়ান লাইন, বুঝছি? তাহলে একসাথে করো, পরে হচ্ছে ফাইনাল কম্বিনেশন পাইছে হচ্ছে এটা, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আজকে ডিজাইন করতে হবে। এরপর আরেকটা কথা বলা আছে দেখবেন, কোনটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, আমাদের দুইটা লাইন আমরা কিছু রিঅ্যাকশন করব। এখানে বলা আছে ব্রিজের লাইন লোডটা তুমি চাইলে 3টা লাইন হইলে কমাই নিতে পারো, 4টা লাইন আরো কমাই নিতে পারো, এটা প্রথম যেটা বলছে ওটা লাইন মাল্টিপ্লাই ফ্যাক্টর দিয়ে করতে পারো। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, স্ট্যান্ডার্ড লাইন উইথ 12 ফিট, স্ট্যান্ডার্ড বাট কি রোড অকুপাইজ 10 ফিট, বুঝছি এটা কেন? এই যে প্রথমে যেটা বলছি 12 ফিট আমার লেন্থ বা 10 ফিট হচ্ছে আমার রোডের ব্যাকগ্রাউন্ড। তাহলে আসলে এখন ডেক্সের ডিজাইন কথা বলবো। এই বুঝতেছো? দেখো রোড পাইছি, রোড কম্বিনেশন পাইছি, তাই না? এখন আমরা ডিজাইন করতে চেষ্টা করি, আমরা ডেক্স একটা ডিজাইন করব। ডেক্সের মধ্যে কি কি আছে? রোড ওই পাশ থেকে আসতেছে, এটা হচ্ছে আমার ডেক্স, তাই না? এই স্ল্যাবটা ডিজাইন করে হচ্ছে আছে কাজ। এখানে কি টাইপের রিইনফোর্সমেন্ট আসে এটা একটু বুঝি, তারপরে ডিজাইন কি টাইপের আসে। দেখো প্রথমে তো তোমার গাড়ি এদিকে আসবে, বুঝতেছো? এটা কিন্তু ক্রস সেকশন, তাহলে গাড়ি এদিকে আসতে হবে,
ধরো গাড়ি আসছে, আসলে তোমার যদি এরকম হয় ধরো তুমি এখানে এই হচ্ছে তোমার ঠিক আছে, এটা তোমার গার্ডার গুলা, এটা হচ্ছে ক্রস সেকশন। তাহলে এটা কি একটা গার্ডার, এটা হচ্ছে আরেকটা গার্ডার, এটা হচ্ছে আরেকটা গার্ডার। তাহলে এখানে যদি তুমি কোনো একটা লোড করো, ধরো এই পয়েন্টে একটা লোড দিলাম, খেয়াল করো এই পয়েন্টে তুমি একটা লোড দিলা তো গাড়ি, ঠিক আছে, এই লোডটা কোন দিকে ট্রান্সফার করবে, দেখি এদিকে যাবে নাকি এদিকে যাবে, সাপোর্ট যেদিকে কাছে, তাই না? তার মানে কি যেটা কাছে হচ্ছে কি গার্ডারটা কাছে, তাহলে গার্ডারের কাছে মানে লোডটা এদিকে যাবে, গার্ডারের এদিকে, বুঝছি? তাহলে আমি যদি স্ট্রিপ মেথডে ওই যে বিম ডিজাইন করার মতো লোডটা এইভাবে ট্রান্সফার করে দিই গার্ডারের মধ্যে, তাহলে কিন্তু আমি একটা মানে যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব, তাই না, যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব লোডটা একদিকে ট্রান্সফার হবে, আমি চাইলে এটাকে একটা বিম হিসেবে কল্পনা করে দিয়ে দেব, যে একটা স্ট্রিপ নিব, ধরো এখানে একটা 12 ফিটের স্ট্রিপ নিব, 12 ফিটের স্ট্রিপ নিয়ে এটাকে আমি একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করে দেব, ঠিক আছে, ওইটাই করব। তাহলে দেখো এখানে তার একটা স্ট্রিপ নিছে, যেহেতু লোডটা ওয়ান ওয়ে ট্রান্সফার হচ্ছে, আমার কোনো দেখুন ভেজাল নেই, আমি একটা স্ট্রিপ নিব, ইউনিট ওয়েতে একটা ইউনিট উইথ অফ স্ল্যাব স্ট্রিপ, তার মানে ইউনিট উইথ মানে 1 ফিট 12 ইঞ্চি, বুঝছো, 12 ফিট না 12 ইঞ্চি, তার মানে হচ্ছে 1 ফিটের একটা স্ট্রিপ। ওই 1 ফিটের স্ট্রিপের মধ্যে আমি পিএসএফ টাকে কম্বাইন করে এনে লিনিয়ার হিসেবে ধরে করব, লিনিয়ার লোড হিসেবে কম হিসেবে করব, ঠিক আছে। তাহলে লিনিয়ার লোড হিসাব করলে কি হবে, WUDL আসবে একটা, এখানে লোড একটু বেশি কেন বলো তো, আগে তো থিকনেসটা বেশি, আবার পেডিস্টাল লোড আছে, বুঝছি? তাহলে এরকম একটা তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো কন্টিনিউয়াস সাপোর্টের জন্য, বুঝছি? এর মধ্যে মিড পয়েন্টে কি পজিটিভ মোমেন্ট হবে, আর এই পয়েন্টে কি নেগেটিভ মোমেন্ট, বুঝছি? তাহলে এই পজিটিভ আর নেগেটিভ মোমেন্ট অ্যানালাইসিস করে বের করা যায়। মনে আছে প্রথম পড়াইছিলাম WL2/8 হয় সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে, বাট এটার জন্য এটা কমে যায় যদি ক্যান্টিলিভার ইউজ করি। তো ডিজাইনে বলছে তুমি WL2/10 দিয়ে দিতে, ঠিক আছে? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুইটাকে সেম ধরে ফেলো, তুমি WL2/10 দিয়ে দিতে। রেস্টটা কি, এস হচ্ছে গার্ডারের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, তুমি এটা বের করতে, তাই না? সবার ল্যাব রিপোর্টে অ্যাভেলেবল আছে। তাহলে দেখো ডেড লোড গুলো নিব, ডিসিটা কি আছে বলো তো, এই স্ল্যাবের মধ্যে আমার স্ট্রাকচারাল কম্পোনেন্ট, স্ল্যাবের উপরে আমার কি কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট আছে বলো তো, স্ল্যাবের উপরে আমার স্ট্রাকচারাল কম্পোনেন্ট স্ল্যাব দিয়ে দিয়েছে, এই যে একটা সেলফ ওয়েট, এই তো। তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট হচ্ছে WL স্ল্যাব সেলফ ওয়েট ডিসি, এন্ড দিবা করো থিকনেস যত থাকবে তোমার স্ল্যাবের, ধরো স্ল্যাব যত মানে না, হ্যাঁ ঠিক আছে, মানে ধরো কিছু একটা পিএসএম, আমি পিএসএম এর লোডটা কেমন দিই, সরি ইউনিট ওয়েট তুমি জানো পিসিএম, ঠিক আছে, আর এটা হলো তোমার থিকনেস টি, তাহলে আমি থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে যে লোডটা থাকবে পিএসএম হয়ে যাবে না, সিদ্ধ স্কয়ার ফিট লোড, বুঝছি? এটা বুঝো কোনটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসছে, এটা হচ্ছে ধরো এল, এটা হচ্ছে বি, তাহলে টি দিয়ে মাল্টিপ্লাই করলে পার স্কয়ার ফিট আসছে, বাট আমি যদি ধরো বি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, পার লিনিয়ার ফিটের পার এল, বুঝছি? তার মানে কি এই এল টি আর বি এর মধ্যে যে কোনো দুইটা দিয়ে যদি ইউনিট ওয়েটকে মাল্টিপ্লাই করো, তাহলে ওইটা বাকি যে থাকতে যে টার্ম থাকবে পার ওইটা, বুঝছো? তাহলে আমি টি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে পার স্কয়ার মানে পার এল মাল্টিপ্লাই করে দিই, বুঝছো? তাহলে কি হচ্ছে স্ল্যাব সেল করে টি/12 কেন ইঞ্চি কি ফিটে কনভার্ট করছি, মাল্টিপ্লাই করে 150 করতে গেছে, বুঝছো? 145 প্লাস 5, মাল্টিপ্লাই করার পরে আসছে হচ্ছে পিএস, বুঝছি, পার স্কয়ার। এরপর ডি ডব্লিউসি ওয়্যারিং কোর্স কত তোমাদের ডাটাতে বলা আছে, তাই না? আমাদের রোল নাম্বার যে ডেটা দিয়েছিলাম আমাদের ওয়্যারিং কোর্স বলা আছে, ওদের তুলনায়। আচ্ছা আমি আসি বলে দিই, আর এমডিসি তাহলে কি হবে, WL2/10, বুঝছি? আর এমডিডব্লিউ দেখো আলাদা আলাদা করে হিসাব করো, একটা হচ্ছে এটার জন্য এমডিসি কোনটা, স্ট্রাকচারাল কম্পোনেন্ট থেকে আসবে, স্ট্রাকচারাল কম্পোনেন্ট কোনটা, সেলফ ওয়েট, তাহলে এমডিসি WL2/10, আর ওয়্যারিং কোর্স করতে কি হবে, ডিডব্লিউ, এটা ওয়্যারিং কোর্সের ভ্যালু এখানে বসাবো WL2/10, বুঝছি? তাহলে এখান থেকে আমি মোটামুটি ডেড লোডের জন্য সব মোমেন্ট বের করেছি, তাই না? কথা হচ্ছে আগে তোমরা কি করতে নরমালি
লোডটাকে মাল্টিপ্লাই করতা করে মোমেন্ট বের করতা 1.2 ডেড লোড ইনটু ডাব্লিউ স্কয়ার তাই না বাট আমরা এখন কি করব মোমেন্টটাকে মাল্টিপ্লাই করব একই কথা তুমি লোডকে মাল্টিপ্লাই করা মোমেন্টকে মাল্টিপ্লাই করা একই জিনিস তাই না কারণ কি ডাব্লিউ স্কয়ার বাই এটা মাল্টিপ্লাই করে 1.2 বা 1.7 আর ডাব্লিউ মাল্টিপ্লাই করে 1.7 সেম জিনিস না কারণ এটা তো ডাব্লিউ মধ্যে স্কয়ার করার কিছু নাই ঠিক আছে তার মানে তুমি যদি আলাদা আলাদা হিসাব করে পরে মাল্টিপ্লাই করো তাও সেম হবে আমরা এটাই করি পরের স্লাইডে যাই আচ্ছা এটা ডেড লোড হিসাব করব লাইভ লোডের জন্য কি করব লাইভ লোডের জন্য কিছু ইস্যু আছে সবচেয়ে বড় ইস্যু কোনটা তোমার চাকা কোথায় থাকবে এটা যদি তোমার কাছে গ্যারান্টি না তাই না তোমার গাড়ির চাকা যে কোনো জায়গায় এই যে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এর জন্য যেটা হয়েছে তাহলে এটা তো আমাদের জন্য হাতে করা অনেক কঠিন তো এর জন্য সিম্পলিফাইড মেথডে S2 তার একটা টেবিল টেবিল দিয়ে বসে তুমি যে টেবিলের যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা না তাহলে তুমি সেভ থাকবে লাইভ লোডে তোমার চলে আসবে তাহলে আমরা লাইভ লোডটা এভাবে ইনফ্লুয়েন্স লাইন ধরে আমরা গার্ডেন ডিজাইন করব স্ল্যাবের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন রাখতে যাব না স্ল্যাবের জন্য আমরা S2 যে টেবিল দিয়ে দিছি আমাদেরকে ওই টেবিল দিয়ে হিসাব টেবিল থেকে আমরা ভ্যালু নিই তাহলে MLL পজিটিভ লাইভ লোডের জন্য দুইটা মোমেন্ট হবে দুইটা মোমেন্ট কি একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট হবে এই জায়গাতে মোমেন্ট ডায়াগ্রামটা সেম হবে না মোমেন্ট ডায়াগ্রামটা আবার আগের মতো হবে তাহলে মিড পয়েন্টে লাইভ লোড M পজিটিভ MLL আর সাপোর্টিং হবে নেগেটিভ MLL তাই না পজিটিভ আর নেগেটিভ তাইলে এখানে বলছে ডিটেইলড অ্যানালাইসিস ক্যান বি পারফর্ম ইনফ্লুয়েন্স লাইন দিয়ে এটা আমরা করব আমরা করব টেবিল A41 অ্যাপেন্ডিক্স A4 এ দেওয়া আছে S2 করে কি দেওয়া আছে আমরা একটু বুঝি কি দেওয়া আছে আগে আগে বুঝো নেগেটিভ মোমেন্টটা কোথায় হচ্ছে খেয়াল করো নেগেটিভ মোমেন্টটা হচ্ছে কিন্তু গার্ডারের মাথায় এই যে একদম এই বাড়তে না সাপোর্টের একদম ঠিক যে সাপোর্টটা যেতে গেছে তাই তো তাহলে ওই এই লাইন করো এই লাইন করো হ্যাঁ এই গার্ডারের ফেসটা এখানে নেগেটিভ মোমেন্ট আছে বলা আছে এটা সেকশন দেখছো স্ট্রাকচার কিন্তু পড়তে মজা আছে কেন মজা স্ট্রাকচার কারণ তুমি চোখে দেখে ছবি দেখে বুঝতেছো কোথায় কি হচ্ছে পরে জাস্ট ম্যাথ অ্যাপ্লাই করে দিলাম আনসার চলে আসবে বুঝে গেছে তো ধীরে ধীরে বলতেছি বুঝে বুঝে তাকে মনে রাখতে তাহলে শিখার আমাদের লং লাস্টিং হবে দেখো তাহলে ওই সেকশনে নেগেটিভ আসছে আর মিড পয়েন্টে কি পজিটিভ তাহলে আসবে কি বলতে প্রথমে বলছে আচ্ছা মোমেন্টটা কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল W s স্কয়ার বাই 10 তাই না তাহলে s এর উপর মোমেন্ট ডিপেন্ডেন্ট তাই তো তাহলে এই টেবিলের মধ্যে তোমার ইনপুট হিসেবে কি লাগবে s লাগবে তাই না কারণ W s স্কয়ার বাই 10 আমার মেইন ফর্মুলা ছিল তাহলে আসলে s তোমার যত হয় ধরো আমার s যদি 8 ফিট হয় তাই না 8 ফিট ধরে এটা ধরে নিলাম s এর মান 8 ফিট তোমার 9 ফিট আছে বাকি 4 কত আছে বুঝতে আছে তোমাদের তো এই কোডে আছে যদি এই টেবিলে না পাও আমি তোমাদের কোডটাই দিয়ে দেব ঠিক আছে কোড থেকে নিয়ে নিতে পারো তাহলে 8 ফিট যদি হয় তাহলে পজিটিভ মোমেন্ট তুমি পাওয়া হচ্ছে 5.6 কততে কি ফিট পার ফিট কেন কি ফিট পার ফিট হইছে কারণ আমরা একটা স্ট্রিপ দিছিলাম না 1 ফিটের স্ট্রিপ তাহলে ওই 1 ফিটের মধ্যে এটা তো তোমরা স্ল্যাব দিয়ে দিয়ে করে আসছো স্ল্যাবের মোমেন্ট সবসময় পার ফিট 5.6 এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট এরপরে আসো কি বলছি গার্ডারের ফেস থেকে দেখো একটা কথা বলা আছে নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে কি বলছে ডিসটেন্স ফ্রম সেন্টার লাইন অফ গার্ডার টু ডিজাইন সেকশন ফর নেগেটিভ ঠিক আছে তার মানে কি এই যে ডিসটেন্স গার্ডারের সেন্টার লাইন থেকে নেগেটিভ মোমেন্টের ডিসটেন্স এটা কত গার্ডারের উইথের অর্ধেক তাই না বুঝছি এটা এটা বিডব্লিউ হবে না এটা তো বিডব্লিউ বুঝছেন কঠিন না কিন্তু তাহলে কি হবে তাহলে তুমি এই জায়গায় ধরো তোমার 18 ইঞ্চি উইথ তুমি তোমারটা বলছো ধরো 18 ইঞ্চি উইথ তাহলে তাহলে তোমার কত হবে 9 ইঞ্চি হবে আর ধরো তোমার কত যদি 14 হয় কত 7 তো নাই কি করবা ইন্টারভেল 6 হ্যাঁ 6 নাম ইন্টারভেল তাহলে ধরো আমি 18 ইঞ্চি করব ধরো আমার 8 ফিট আর 18 ইঞ্চি তাহলে 18 ইঞ্চি হলে কত হবে 18 বাই 2 তাই না এটা হচ্ছে বিডব্লিউ তাহলে 9 ইঞ্চি 9 ইঞ্চি যদি হয় তাহলে এই লাইন বরাবর আসো আস্তে আস্তে দেখো ঠিক হবে নাই ঠিক আছে আমি দেখো এটা না এই লাইন বরাবর আসো তাহলে মানে m l l প্লাস কত মিলি বাই m লাইন ডট পজিটিভ হচ্ছে 5.69 ডিগ্রি কত 3 কত আছে
9 এর ডিপ পারফেক্ট তাই তো বুঝছি তাহলে এইভাবে রিপোর্ট করবে ডিজাইন করো তাহলে হয়ে গেল তাহলে আমি কি পাইছি ডেড লোডের জন্য স্ট্রাকচারাল কম্পোনেন্টের জন্য ডিসি পাইছি ডিডব্লিউ পাইছি তাই না স্যার এস এর মান যদি স্যার 8.75 আসে তো ইন্টারপ্রেট আর এস এর মান 8.75 আসবে ইঞ্চিতে তাই না 8 ফিট এত ইঞ্চি আমি তোমাদেরকে রাউন্ডিং সব ইঞ্চিতে করাইছিলাম না এস এর রাউন্ডিং তো ওটা তুমি কিন্তু খুব ইজিলি ইঞ্চিতে মানে পূর্ণ সংখ্যাতে পাবে বুঝছি স্যার এটা কি আমি যদি 036 এগুলা জি স্যার এগুলো যদি তোমার মানে গার্ডারের উইথ যদি একদমই না থাকে ঠিক গার্ডার থাকে ওটা লাগবে 0 এর নিচে আমাদের এখান থেকে মানে পূর্ণ সংখ্যা লাগবে তোমার 6 ইঞ্চি যদি হয় গার্ডারের উইথ তাহলে তুমি 3 ইঞ্চি বুঝছো নরমালি ব্রিজের গার্ডার এত ছোট হয় না মোটামুটি উইথ বেশি থাকে তোমার পুরো পার্ট হয়ে লাগবে 6 এর উপর এই এটা অনেক বড় চাকরি বুঝছো 7 11 14 অনেক কিছু আছে তোমাকে দিয়ে দেব এখন এখানে কিছু থিওরি আছে এই দেখো কেউ তোমার তোমার হ্যাঁ আচ্ছা দেখো মনোযোগ দাও এই টেবিলটা ইউজ করতে গেলে তোমার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ঠিক আছে ক্রাইটেরিয়া কি এই যে অ্যাস্ট্রো কোডের যে লাইব্রেরির যে টেবিলটা এটা তারা ডেভেলপ করার সময় কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেখে রাখছে যে এটা হতেই হবে এই ধর কি বলছে এটা একটা ইম্পর্টেন্ট না সবগুলোর মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমার ফিল আপ করতে হবে কি the moments are applicable for decks supported on at least 3 girders and having a width of not less than 40 feet between the center line of the exterior girders কি বুঝাইলো তোমার এরকম যদি হয় এরকম সবাই একসাথে তোমরা সবাই এই বুঝছো at least 3টা গার্ডার থাকতেই হবে আর এই যে গার্ডারের সেন্টার লাইন এক্সটেরিয়র গার্ডার দুইটা সেন্টার লাইনের মধ্যে ডিসটেন্স তোমার গ্রেটার দেন 40 ফিট গ্রেটার দেন ইকুয়াল 40 ফিট এর বেশি বুঝছো 14 ফিটের কম যদি হয় তুমি কিন্তু এই এক্সট্রা করে লাইন রোডে চাপটা ইউজ করতে হবে বুঝছো তো তোমার কোশ্চেন যখন সেট করা হবে তখন এটা এমনি সেট করা হবে তুমি লাইন রোডে ইউজ করতে পারবে তাহলে দুইটা গার্ডার তাহলে কি বুঝলাম ক্যান্টিলিভার ব্রিজের পরীক্ষায় তোমার কখনো টেক ডিজাইনে 3টা কম গার্ডার দিয়ে মেথ আসবে ঠিক আছে তাহলে তুমি কোশ্চেন গেস করতে পারবে গার্ডার থেকে বেশি হতে হবে আর তাহলে এটাও 40 ফিটের বেশি হবে তারপরে আসো তারপরে মিনিমাম টোটাল ওভারহ্যাং উইথ 25 ইঞ্চ মেজার ফ্রম সেন্টার অফ দ্য এক্সটেরিয়র গার্ডার তারপরে তোমার যে দিকটা নিবা সাইড অফটা নিবা ওটা 21 ইঞ্চি বাইরে থাকতে হবে ঠিক আছে মিনিমাম টোটাল মিনিমাম 21 ইঞ্চি আর ম্যাক্সিমাম তোমার ওভারহ্যাংটা থাকতে পারে ওভারহ্যাং মানে কোনটা বুঝছো ওই যে এক্সটেরিয়র গার্ডার থেকে ওই পাশটা দেখাচ্ছি সুবিধা থেকে এই যে ঠিক আছে এই যে বুঝা গেছে তাহলে এটারও একটা লিমিটেশন দেওয়া আছে এটা তুমি অনেক বেশি হতে পারো না কম হতে পারো এটা মিনিমাম 21 ইঞ্চি আর ম্যাক্সিমাম হতে হবে 0.625 মাল্টিপ্লাই বাই গার্ডার স্পেস 0.625 মাল্টিপ্লাই বাই এস অথবা 6 ফিট মানে 6 ফিটের বেশি তুমি নিতে হবে না আবার তুমি হচ্ছে 0.625 মাল্টিপ্লাই বাই তোমার এস এর ভ্যালু এর বেশি নিতে হবে বুঝছো তাহলে ওটার ম্যাক্সিমাম ভ্যালু এটা মিনিমাম ভ্যালু এই সব ক্রাইটেরিয়া যদি তোমার ফিল আপ করে ঠিক আছে এই যে মোমেন্টগুলো যে বের করছে লাইট রোড এটা কেমনে বের করছে স্ট্রিপ মেথড ইউজ করে স্ট্রিপ মেথড কি আমি দেবার বলতে স্ট্রিপ ধরবা 12 ফিটের একটা 12 ইঞ্চি নেক ফিটের একটা স্ট্রিপ ধরে হিসাব করো তাহলে বুঝছো এই টেবিলটা কোথা থেকে আসছে মানে কিন্তু তুমি কিন্তু অন্যের মতো রিভাইজ করতে পারো মানে ক্রাইটেরিয়া গুলো সব ফিল আপ করলে এরপরেই তুমি এখন ইউজ করতে পারো ওকে আসো তাহলে এখন কি তাহলে আমার লোড কম্বিনেশন ফাইনালি কি দাঁড়ালো 1.25 ডেড লোড 1.5 ডিডব্লিউ ডিসি ডিডব্লিউ মানে ওয়্যারিং ফোর্স স্ট্রাকচারাল কম্পোনেন্ট 1.75 লাইট লোড প্লাস 1 প্লাস ইমপ্যাক্ট ফ্যাক্টর ট্রাক অথবা টেন্ডেন যেটার জন্য ম্যাক্সিমাম আছে সেটা আর তুমি লাইব্রেরির মধ্যে টাকা টেন্ডেন দুইটাই নিবা যে কোনো একটা নিবা তাই তো যেটা ম্যাক্সিমাম আছে ওইটাই নিবা
প্লাস হচ্ছে 1.75 লাইট লোড অফ ব্লেড আর 1.75 পেডিস্টাল। তাহলে স্ল্যাবের মধ্যে তোমার কি কি মোমেন্ট আছে? স্ল্যাবের মধ্যে তোমার মোমেন্ট আছে ডেড লোড, ডিসি, ডিডব্লিউ, লাইট লোড। এই এক লাইন এই ইমপ্যাক্ট অ্যালাউন্স কিন্তু আমার টেবিলের মধ্যে অলরেডি নেওয়া হয়ে গেছে, তাই না? টেবিল থেকে যেটা ডিসি লাইট লোড, ইমপ্যাক্ট অ্যালাউন্সটা টেবিলের মধ্যে নেওয়া হয়ে গেছে। এই ইমপ্যাক্ট অ্যালাউন্স দিয়ে আমরা ম্যাথ করব পরে নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা গার্ডার ডিজাইন করব। আর ডেকের জন্য তার একটা সিস্টেম করে দিয়েছে। তাহলে আমার লোড ইউনিট হচ্ছে এটা। এটা দিয়ে আমি ডেক স্ল্যাব ডিজাইন করতে চাই। ওকে, এরপরে সার্ভিসিবিলিটি চেক কেমনে দেব? সার্ভিসিবিলিটি চেক দিব হচ্ছে যে এটা সকলের যোগ কোনো ফ্যাক্টর থাকে, তাই তো? এই কথা আমি কিন্তু অনেকবার বললাম যে সার্ভিস চেক দেওয়ার সময় কোনো ফ্যাক্টর ইউজ করব না, গ্যাপ কন্ট্রোল দেখার সময় আর ডিজাইন করার সময় আমি ক্যালকুলেট বুঝছি। তাহলে ডিজাইনের ফর্মুলা কি? ডিজাইনের ফর্মুলা হচ্ছে AS mu/phi FY d - A/2 পুরো আসছে এটা। এটা কিন্তু তোমার জন্য একটু সুবিধা করা হয়েছে, এখানে স্টুডেন্ট এরিয়া কিছু ইজি করে দেওয়া হয়েছে। ইজিটা কি? FY এর জায়গায় তুমি d - A/2 করতে j d লিখো, মানে d থেকে তো কিছু একটা বিয়োগ করতাম, তাই না? আমি ধরে নিলাম যে কিছু একটা বিয়োগ করার পরে তোমার হচ্ছে 0.5 দিয়ে মতো হবে। তাহলে এটাকে লিখবো হচ্ছে ফার্স্ট ট্রায়ালের জন্য, মানে প্রথম ট্রায়াল যেটা। তাহলে ফার্স্ট ট্রায়াল দিবা কিভাবে? তুমি লিখবো হচ্ছে j d, তাহলে 0.95 * d, বুঝছো ক্যালকুলেশন। প্রথম ট্রায়াল দেওয়ার সময় আমরা লিখবো হচ্ছে phi FY * 0.95 d। এটা দিয়ে ট্রায়াল দিলে পরে একটা AS বের হবে না? ওই AS টা পরে কোথায় কি করব? এটা বসাবো, কোথায় A বের করব, পরে A বের করে আবার ট্রায়াল দিই, ঠিক আছে? এর বেশি ট্রায়াল দেওয়ার জন্য একবার দিলেই হবে, এরপরে A বসালে যেটা পাবা ওই AS তোমার AS, ঠিক আছে? ফাইনাল AS। এরপরে চেক দিবা AS টা হচ্ছে 200/FY BD এর সমান হতে হবে, BD এর চেয়ে বড় হতে হবে। এই ক্রাইটেরিয়াটা কোথা থেকে আসছে বলো তো? এই যে কমপ্লিট ডিজাইন করে আসছো বিসি ডিজাইন, এর এই ক্রাইটেরিয়া কোথা থেকে আসছে? এই ক্রাইটেরিয়া কোথা থেকে আসছে? মিনিমাম নেই বলছি, তাই না? এর বেশি দিলে কি হবে? এর বেশি দিতে হবে। তাহলে এইটাও এই ক্রাইটেরিয়াটাও এক্সট্রা হয়ে গেছে। এটা চেক দিবা, প্রথমে ডিজাইন করবে, ঠিক আছে? এরপরে তোমার যে ডিজাইনের যে এস টা তোমার অ্যাডিকুয়েট কিনা এটা চেক দিতে হবে ওইভাবে। বিটা 1 বিটা 1 কি বলো? ওই যে 0.85 করতাম না এরকম, তাহলে বিটা 1 তুমি বের করা করতে ওই যে 4ks এ কমপ্লিটের জন্য 0.85 মনে আছে না এগুলো? তো বিটা 1 এর ফর্মুলা দিয়ে বের করো। এরপর ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করবা, সি। ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কোনটা বলো তো? এই যে না মনে আছে সি টা কি জিনিস? তাহলে সি যদি তোমার সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে তোমার টেনশন কন্ট্রোল কিনা। সি যদি অনেক ইয়া হয়, এখানে যদি কম হয়ে যায়, অনেক বেশি টেনশন আসবে না, তখন স্ট্রেন অনেক বেশি হবে, বুঝছো? স্ট্রেন বেশি হলে টেক হবে না টেনশনের জন্য। তাহলে সি টাও চেক দিতে হবে, কেন চেক দেয় দেখাও ক্যালকুলেশন আছে তোমরা দিয়ে। তাহলে এটা চেক দিবা, তাহলে ফাইনালি তোমার মোমেন্ট ক্যাপাসিটি কত আসবে? 5 এর ইকুয়াল টু 5 as fy * d - a/2, বুঝছো? এটা তোমরা সব জানো, তাই না? বিম ডিজাইন করে আসছো, তাহলে তো এটা ইজিলি দেখতে পারো। আচ্ছা, বিমের মতো ফর্মুলা আমরা ইউজ করছি ডেকের জন্য কেন? ওই যে স্ট্রিপ দিছি, স্ট্রিপ দিলে তো এটা পুরো ডেকে যাবে। এখন আসো ও রিইনফোর্সমেন্ট কি ডিজাইন করব এটা তারপরে দেখাচ্ছি। ছবি দেখে দেখো আমরা কি টাইপের রড ডিজাইন করতে চাই। এবার চারটা লেয়ারের রড কি কি? প্রথমে গাড়ি চলবে এদিক দিয়ে, ঠিক আছে? ওই প্রথম ছবিটা যাইছিলাম, লোডটা ট্রান্সফার হবে অলওয়েজ কোন দিকে? যেদিকে সাপোর্ট আছে, তাই তো? এই যে তোমার গাড়ি লোডটা সে ট্রান্সফার করবে গাড়ির দিকে, লোড ট্রান্সফার যেদিকে হবে রড তো দিকে দিতে হবে, তাই না? শর্ট ডিরেকশন রড দিতে হবে। তাহলে শর্ট ডিরেকশন রড কোনটা? সবার নিচে দিতে হয়, মনে আছে? স্ল্যাবের শর্ট ডিরেকশনে যেহেতু মোমেন্ট ট্রান্সফার হয় শর্ট ডিরেকশনে, তাহলে মোমেন্টটা বেশি হয়, তাহলে সবার নিচে দিতে হবে ওইটা। তাহলে মেইন রিইনফোর্সমেন্ট সবার নিচে দিব, তাহলে এই মেইন স্ল্যাব স্টিল টপ এন্ড বটম, তাহলে সবার বটমে আমি কোনটা দেব? মেইন মোমেন্ট থেকে যেটা আসবে স্ট্রেট লিমিটেড খাটায় এটা দেব। তাহলে নিচে এটা দিছি, তার উপরে আরেকটা দেব কেন? আসলে টেনশন যদি ক্রিয়েট হয়, তাহলে এখানে নেগেটিভ না, তাহলে আমাদের রড এটা ডিফ্লেক্টেড ডায়াগ্রামটা কেমন হবে দেখো তো? এরকম না? তাহলে আইডিয়াল সিচুয়েশন আমরা আসলে কি করা উচিত? এই যে যেগুলা
বেন্ডিং যেগুলো আছে এগুলো কি টেনশনটা বলা হচ্ছে তাই না? তাহলে আইডিয়াল সিচুয়েশন আমার এখানে একটা রড দেওয়া উচিত, এখানে একটা দেওয়া উচিত, এখানে একটা দেওয়া উচিত, এখানে একটা দেওয়া উচিত, তাই না? কিন্তু এইভাবে তো রড প্লেস করা যায় না। এর জন্য আমরা কি করব? কন্টিনিউয়াস রড দিয়ে দেব, ঠিক আছে? তাহলে যেই পয়েন্টগুলোতে মোমেন্ট আছে নিচে হচ্ছে আমি জানি এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, ম্যাক্সিমাম মোমেন্ট, তাহলে এখানে মেইন রড দিতে হবে। আর এখানে কি নেগেটিভ মোমেন্ট, তাহলে নেগেটিভ রড, নেগেটিভ রডটা উপরে দিতে হবে, ঠিক আছে? কি ঠিক আছে? না না স্ট্রেট বার আচ্ছা এখানে এখানে প্ল্যান করেছি, ঠিক আছে? তো হচ্ছে যেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা স্ট্রেট বার দেবো, ঠিক আছে? তোমরা দেখার সময় স্ট্রেট বার দেবো, তাহলে নিচেরটা হচ্ছে কি তোমার মেইন রিইনফোর্সমেন্ট পজিটিভ, উপরটা কি নেগেটিভ, বুঝছো? কারণ যেহেতু এখানে লাগবে আমি এখানে এটারই স্ট্রেট লাইন দিয়ে বানাই, ঠিক আছে? ডিজাইনটা করব স্ট্রেট। এরপরে আসো আরো দুটো রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, এই দুটো একটা বলা আছে টেম্পারেচার সিঙ্কেজ আর একটা কি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। টেম্পারেচার সিঙ্কেজটা তোমরা জানো আর ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো, তাই না? বলি একটা করে বলি। টেম্পারেচার সিঙ্কেজটা কি? যখন তুমি এই করবা তখন কংক্রিট সিঙ্ক করে যাবে, ক্র্যাক করবে, এই ধরনের রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে, তাই তো? এই রিইনফোর্সমেন্টটা তোমরা অলরেডি দিয়ে আসছো, মিনিমাম রিইনফোর্সমেন্ট দিয়ে। তাই আমি যেহেতু নিচে অলরেডি মেইন রড দিয়ে ফেলছি, তাইলে কিন্তু আমার নিচে অলরেডি এই ডিরেকশনে মানে এই ডিরেকশনে অলরেডি আমার টেম্পারেচারের জন্য দেওয়া হয়ে গেছে, তাই তো? যেহেতু নিচের রড অনেক বেশি হয়, তো এটা আমার হয়ে গেছে। আর উপরে হচ্ছে তাহলে নিচেরটার সাথে আমি চেক দিয়ে দেখব নিচের যে রডটা মেইন রডটা এটা কি এস, এটা নির্ভর করে এস মিনিমাম হচ্ছে বেশি দিতে হবে, ঠিক আছে? যদি বেশি হয় তাহলে ওকে আছে, তাহলে আমার নিচে আলাদা করে টেম্পারেচার দেওয়া হবে, বুঝছি? এরপরে তাহলে আমি উপরে হচ্ছে টেম্পারেচার দিয়ে দেব, বুঝছি এটা? তাহলে নিচে দিলেই উপরে দিচ্ছি, উপরে কোন দিকে এই ডিরেকশন, জিরো ডিরেকশন, বুঝাইছে? যেহেতু মেইনলি এই দুই টেম্পারেচার রিইনফোর্সমেন্ট আমার দুই ডিরেকশন দেওয়া লাগে, বুঝছো? যেহেতু এই ডিরেকশন দিয়ে ফেলছি সো হয়ে গেছে, সো উপরে ডিরেকশন দেওয়া লাগবে। আর নিচে আরেকটা পার্ট হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট, এই জিনিসটা লিখতে হবে। জিনিসটা হচ্ছে আমি তো ধরে নিছি ধরো এই ইউনিট ছবি আছে, ছবিটা হচ্ছে এই ছবি কিন্তু রেকর্ড আছে, তোমরা বলতেছিলা যে স্যার লোড যদি দেই তাহলে লোডটা ট্রান্সফার হবে এদিকে, ডাটাটা বেন্ড করবে, ঠিক তো? বা আমার চাকাটা কি, চাকাটা একটা কি তোমার সারফেস লোডিং না, টায়ারের যে তোমার সারফেস, তাই না? এই পুরো প্রেসারটা যখন একটা পয়েন্টে দিবে এটা পয়েন্ট লোড কিন্তু ডিস্ট্রিবিউট করবে, এটা যখন এভাবে দিবে তাহলে এই যে পার্টটা আছে কাটাতে এটাও কিন্তু এইভাবে ডিফ্লেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমি এই ডিরেকশনে রড দিলাম, এই ডিফ্লেকশনের জন্য কোনো কিছু দিচ্ছি না, তাহলে কি হবে? তাহলে কিন্তু ক্র্যাক করে যাবে এই পাশে, বুঝছি? তাহলে এর জন্য যেটা হয় এই যে এই লোডটা ডিস্ট্রিবিউটেড থাকবে, এখানে একটা থাকবে, এখানে আরেকটা হুইল থাকবে, এখানে আরেকটা হুইল থাকবে, তাহলে এর জন্য কিন্তু জায়গায় জায়গায় আমার কিন্তু এখানে টেনশন ক্রিয়েট হবে এই যে নিচের দিকে। তাহলে এই জায়গায় কি নিচের দিকে আমার কিন্তু একটা কি দিতে হবে? রড দিতে হবে, এই রডটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন, বুঝছি? এটা কেন? এটা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। না না শিয়ার না, শিয়ার না, ট্রান্সভার্স কিছু না। এটা তোমার মেইন রোডের মধ্যে যাতে এই বরাবর ঘুরে যাবে, বুঝছো? নিচে মেইন রোড থাকবে, মেইন রোড এটা মেইন রোড, আর এই বরাবর লং ডিরেকশনও একটা লিভার থাকবে, বুঝছো? ওটাকে ডিস্ট্রিবিউশন কি ট্রান্সফার ডিরেকশন, হ্যাঁ না লংগিটিউডিনাল ডিরেকশন, এই তোমার রাস্তা দিয়ে দেওয়া হয়, বুঝছো? এটা বুঝছো গাড়ি যদি দিয়ে যাবে এটা হচ্ছে লং ডিরেকশন, এটা হচ্ছে ট্রান্সফার, বুঝছো? লং ডিরেকশন বরাবর, বুঝছি? তোমার কনসেপ্ট ঠিক আছে? লং আর ট্রান্সফার বরাবর, তাহলে এটা আর উপরেটা কি? উপরেটা হচ্ছে টেম্পারেচার, বুঝছি? তাহলে 50 প্লাসের উপরে লেয়ারটা
হ্যাঁ নিজের কি ডিস্ট্রিবিউশন বুঝা গেছে কনসেপ্ট বুঝছো জি স্যার তাহলে নিচেটা কেন দিলাম এটা কিন্তু কেন ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে বুঝা গেছে আসো তাহলে আসো এখন কথা হচ্ছে ক্র্যাক কন্ট্রোল করতে হবে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দিয়ে তুমি যে ক্র্যাক কন্ট্রোল করবা এটা হলো কি ক্রাইটেরিয়া প্লাস কি distribution reinforcement is spacing G. Spacing S of high state reinforcement in the layer closest to the tension base shall satisfy following. এই following criteria fill up করতে হবে মানে S এর ভ্যালু এর চেয়ে বেশি হওয়া যাবে বুঝছো ধরো তুমি S এর মান পাইলে হচ্ছে ধরো কত CC ঠিক আছে তাহলে তুমি 6 এর কম দিতে হবে স্পেসিং কম দেওয়া মানে কি ক্যাপাসিটি বাড়ানো তাই না এখন এই ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে তুমি যদি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টটা ধরো রড দিলা তুমি বেশি ক্যাপাসিটি কম রড দিলা স্পেসিং বেশি দিলা তাহলে কিন্তু তোমার লাভ নেই কারণ কি কারণ এই যে এই লোডটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে ঠিক আছে তাহলে এই ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য আমি রডের তোমার এরিয়া কম দিয়ে চাবো হচ্ছে নাম্বার বেশি দিতে তাহলে কি স্পেসিং কম হবে বুঝছো আর যদি বেশি ক্যাপাসিটি রড দেই স্পেসিং বেশি দিতে কিন্তু আমার লাভ নেই ধরো আমি এখানে রড দিলাম আমার লোড করলো মাঝে তাহলে ইঞ্জিনিয়ারিং টাইপ বুঝা গেছে এই জিনিসটা কেন জিওমেট্রি থেকে আসছে তাহলে S less equal to 700 gamma E divided by beta S FSS minus 2 DC কোনটা জিনিস বলতেছি এমন দেখো প্রথম কথা হচ্ছে গামা E S টা বের করতে গেলে তোমার গামা E লাগবে DC লাগবে FSS বিটা S বিটা S কোথা থেকে পাবা বিটা S হচ্ছে জিওমেট্রি এই জিওমেট্রিটা কি এটা হচ্ছে টেনসাইল ক্র্যাকের জিওমেট্রি থেকে আসছে কেন তুমি যদি বাই জায়গা DC আর H মানে DC হচ্ছে তোমার কভার ক্লিয়ার কভার এই এখানে দিছো না তুমি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট এটা হচ্ছে তোমার D অথবা তোমার H যদি বলো আর এটা হচ্ছে DC একদম টেনসাইল ফেস থেকে এটা ঠিক আছে এক্সপেরিমেন্ট করে ক্র্যাক কোথায় ডেভেলপ হয় এটা বুঝে পরে ওই বিটা S টা বের করছে তাহলে এই বিটা S টা কি জিনিস কোথেকে আসছে মোটামুটি আইডিয়া পেলাম যেটা হচ্ছে তোমার ক্র্যাক জিওমেট্রি যাতে ফর্মুলা করে এটা 1 DC বাই H মানে H টা কি H হচ্ছে ওভারঅল থিকনেস অফ ডেপথ অফ কম্পোনেন্ট তার মানে কি তোমার স্ল্যাবের ডেপথ যদি 6 ইঞ্চি দাও 9 ইঞ্চি দাও তাহলে এই যে মান হচ্ছে 9 ইঞ্চি বুঝছো DC কত DC হচ্ছে ক্লিয়ার করা তাহলে স্ল্যাবের ক্লিয়ার কত 1 ইঞ্চি ক্লিয়ার কভার নিতে হয় আর সেন্টার থেকে যদি নাও কভার তাহলে হচ্ছে 0.9 যোগ করতে তো তাহলে 1.5 ইঞ্চি স্ল্যাবের জন্য 1.5 ইঞ্চি নম্বর আছে তাই না যদি একদম অ্যাকুরেট হইতে যাও তাহলে ওই একই সাথে রডের যে অর্ধেক যোগ করবা এটা বলতে পারো বাট 1.5 ইঞ্চি করতে পারো কিন্তু খেয়াল রাখো একটু করে কিন্তু ক্লিয়ারলি বলা আছে ডিসিটা একদম অ্যাকুরেট যা আছে তাই নিতে হবে তুমি ওই দেড় যে সেন্টিমিটার করে নিবা ওটা কিন্তু দেড় বলা নাই ওটা বলা আছে দূরে নিতে হবে আমি বলতেছি দূরে বলা আছে thickness of concrete cover measured from extreme tension fiber এটা হচ্ছে extreme tension fiber বুঝতে দিবা extreme tension fiber থেকে center of flexural reinforcement located closest there সবচেয়ে কাছের যে ইয়াটা কারণ এটা না সবচেয়ে কাছের মানে এটা তাই না এটা যদি হয় ধরো 8 নাম্বার বা এরিয়া ধরো 8/8 মানে 1 ইঞ্চি তাহলে আসলে 0.5 বুঝছো মানে মেইন রিইনফোর্সমেন্টের অর্থে তাহলে 1 প্লাস মেইন রিইনফোর্সমেন্ট যত রিভার ডায়ামিটার হবে এটা অর্ধেক তাই হবে আর চাইলে কেউ চাইলে 0.5 দিয়ে এই লেভেলটার মধ্যে করতে পারো বাট মনে রাখবা এই ডিসিটা হচ্ছে তোমার একদম অ্যাকুরেট যেটা আছে তাহলে এই বিটা এস বলতাম বিটা এস তাই না বিটা এস বের করার জন্য যা যা লাগবে সব কিছু আমরা পাই তাই তো এরপর আসো এই ডিরেকশন শুরু এরপর দেখো FSS কি জিনিস FSS হচ্ছে টেনসাইল স্ট্রেস ইন স্টিল রিইনফোর্সমেন্ট এন্ড সার্ভিস লিমিট তারপরে সার্ভিস লিমিট থেকে তোমার টেনসাইল স্ট্রেস যেটা ডেভেলপ করবে সেটা আর গামা ই হচ্ছে এক্সপোজার ফ্যাক্টর এটা হচ্ছে 1 ধরে আমরা ডিজাইন করব কারণ আমাদের মধ্যে যে 1 ধরবা এটা কোথা থেকে আসছে এটা ডিটেইলস আমি তোমাদের জন্য স্লাইডের মধ্যে রাখছি বাসায় দিয়ে বলবো বা আমি হাতে দেখাই দেব তাহলে গামা ই এর মান হচ্ছে এক্সপোজার ফ্যাক্টর এটা 1 ধরে ক্লাস 1 এক্সপোজার জন্য বুঝছো ক্লাস 1 এক্সপোজার মানে হচ্ছে আমি কত লেভেলে ক্র্যাক আমি কত উইথে ক্র্যাক এলাও করতেছি তাহলে এটা হচ্ছে এক্সট্রা করে আমরা বলা আছে এগুলো কি করতে পারা এখানে যা লেখা আছে এগুলো সব এক্সট্রা করতেই করতে পারা বুঝছো এই যে দাও কি বলছে
এটা খেয়াল করো মানে কোড দেখো কোড তো তোমরা ভর্তি করো আমি চাইলে তোমার কোড কপি করে পেস্ট করে তোমার একটা রোবট বানাই দিতে পারি রোবট বানানো কেমন যে হচ্ছে যে এই ফর্মুলা বসাইলে এটা হয় তুমি করে চলে ঠিক আছে তাহলে তোমার কিছু তাহলে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট দিতে পারবে এটা আগে বেসিকটা বুঝো যে কোথায় কি আছে ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন তুমি যে দিছো এটা কেন এটা হচ্ছে ট্র্যাক দ্বারা ট্র্যাক কন্ট্রোল করার জন্য এটা আমি প্রথম কথা বলছি মনে আছে না এরপরে দেখো এটা কোথা থেকে আসছে দেখো এটা আসছে হচ্ছে একটা ফিজিক্যাল ট্র্যাক মডেল ডেভেলপ করতে হচ্ছে ওই যে সায়েন্টিস্টের নাম দেয়া আছে আমি এটা উচ্চারণ করতে পারতেছি না রাদার দ্যান স্ট্যাটিক্যালি বেসড মডেল তার মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালাইসিস মডেল থেকে না এটা ডাইরেক্ট ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করে বের করছে ফিজিক্যাল ট্র্যাক মডেল এরপরে লিমিটিং রিভার স্পেস রাদার দ্যান ট্র্যাক উইথ বার স্পেসিংটা লিমিট করে দিয়েছে খেয়াল করছো আমি ওই বিটা এস যে ভ্যালুটা আসছিল উপরে ওটা যদি এস লেস ইকুয়াল টু দিয়ে বিটা এস বলতে না এই সে কিন্তু আমাকে লিমিটটা করছে এস এর ভ্যালু এস এর ভ্যালুতে লিমিট করে খেয়াল করছো টেম্পারেচারের মধ্যে কিন্তু আবার লিমিটটা ছিল কোথায় টেম্পারেচার ইনফরমেশনের মধ্যে আবার লিমিটটা ছিল এস এর মানে এরিয়া কত দিন তাই তো বা ডিস্ট্রিবিউশন ইনফরমেশনের মধ্যে আমার কিন্তু লিমিটটা আছে স্পেসিং এর মধ্যে খেয়াল করছো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ডিফারেন্স কেন স্পেসিং এ লিমিটটা দিছে বলতে পারবা কেউ এই লিমিটটা স্পেসিং এর মধ্যে কেন দাও মানে এটা এস এর মধ্যে না দিয়ে স্পেসিং এর লিমিট কেন দিছে ডিস্ট্রিবিউশন ইনফরমেশনের ভিতরে কারণ ওই যে যেটা বলছি এই তো লোড যে কোনো জায়গায় করতে পারে তাই না তাহলে আবার এরিয়ার যে স্পেসিংটা বেশি ইম্পর্টেন্ট না এজন্য এই কোডটাতে কোড করবা বা কোড থেকে আসছে এটা স্যার এই ক্ষেত্রে তো স্যার মানে যে রোডটা আছে ওইটা তো স্যার মানে নিয়ে দিতে পারতেছে মানে টেনশনটা দিতে পারতেছে তাহলে তো স্যার ব্রেক কি কংক্রিটে ইয়েতে হবে রোড তো ব্রেক হবে রোড কংক্রিটে কেন কংক্রিটে কেন যেন না হয় জরুরি রোড এরপর আসো এই যে ক্লাস 1 এক্সপোজার তে বলছি এটা কি বলো ক্লাস 1 exposure condition applies when crack can be tolerated due to reduced concern of appearance of corrosion আর ক্লাস 2 কখন অ্যাপ্লাই করবা যখন তুমি সেগমেন্টাল কমপ্লিট বক্স অ্যানালাইজ করো ঠিক আছে তাহলে আমাদের জন্য কি ক্লাস 1 ওকে আর বিটা একটা কি যে লেখা আছে এটা কি জিওমেট্রিক রিলেশনশিপ বিটুইন ক্র্যাক এন্ড দ্য টেনশন গ্রেড প্রসেস এগুলো ওখানে বলা আছে আমি একটু আলোচনা করছি যা এগুলো বলা আছে এই যে এটা ইম্পর্টেন্ট এটা কি এটা বলতে দেখো ক্লাস 1 exposure condition কিসের উপরে is based on assumed crack with 0.017 বুঝছো বলেছি এত ইঞ্চি ক্র্যাক আমরা স্ট্যান্ডার্ড ধরেছি এটা ডেভেলপ এরপরে গামা ই এর ভ্যালু অনেকভাবে চেঞ্জ করা যায় গামা ই তো আমরা কত ধরছি 1 ধরছি না যদি 0.5 ধরি তাহলে কিন্তু ক্র্যাক উইথ তোমার অ্যাপ্রক্সিমেট ক্র্যাক উইথ চেঞ্জ হবে বুঝেছে এখন আসলে সিং টেম্পারেচার লিঙ্ক করতে এটার মধ্যে স্পেসিং এর টেকনিক যেটা বলা আছে এটা কি বলছে 3 টাইমস কম্পোনেন্ট থিকনেস 3D এটা স্ল্যাব ডিজাইন করার সময় পড়ে আসছে তাই না তো এই 3D দিয়ে কথা আছে এটা আমাদের জন্য না ওয়াল আমাদের জন্য না 34 ইঞ্চি থিকের জন্য না আমাদের জন্য ঠিক আছে বুঝছেন আচ্ছা আগে শুনুন এখান থেকে এই দেখো আর হচ্ছে ডিস্ট্রিবিউশন এটা ম্যাক্সিমাম না মিনিমাম স্যার এটা ম্যাক্সিমাম এর বেশি তুমি স্পেসিং দিতে হবে 8 ইঞ্চি হবে ও হ্যাঁ 3 টাইমস তো বানানো আমরা কি করব যদি 6 ইঞ্চি স্পেসিং দাও আর 3 টাইমস দাও 308 ওকে ঠিক আছে আর তোমার স্পেসিং যদি 9 ইঞ্চি হয় 7 ইঞ্চি হয় তোমার ঠিক আছে তাহলে 308 21 ইঞ্চি হয়ে যাবে ওই ক্ষেত্রে তুমি 18 দিতে হবে মানে যেটা কম হয় সেটা বুঝে গেছে যদি আমরা যদি বেশি আঁকাই তাহলে আঁকা আঁকতে হবে এখন আমরা ডিস্ট্রিবিউশন ইনফরমেশনের স্পেসিং দিছি বাট এরিয়া কত হবে এটা বের করতে হবে এটা কিন্তু খুবই এটা সব ধরনের কুইজে আসে এখন এক্সামিনে যাও তুমি এই কোশ্চেনটা দিবি কারণ কি এই দাও reinforcement shall be placed in secondary direction in the bottom of slab primary direction কোনটা লোড ট্রান্সফার যদি করছি সেটা আর সেকেন্ডারি তাহলে কোনটা ওই যে লং ডিরেকশন যেটা তাইলে প্রাইমারি রিইনফোর্সমেন্ট যদি প্রাইমারি রিইনফোর্সমেন্ট প্যারালাল টু ট্রাফিক তাহলে কোনটা প্রাইমারি রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু ট্রাফিক কোনটা কি করতে বলো আমাদের জন্য কোনটা পারপেন্ডিকুলার টু এই খেয়াল করো এখানে কি বলছে প্রাইমারি রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু ট্রাফিক তুমি তো সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট বসাইতে আসছো তাই না তাহলে প্রাইমারি রিইনফোর্সমেন্ট কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে তাহলে তোমার প্রাইমারি রিইনফোর্সমেন্ট কোথায় আছে স্লাইডে দেখো আমি ছবি যদি দেখাই এই যে দেখো প্রাইমারি রিইনফোর্সমেন্ট কোথায় নিচে টানা ট্রাফিক কোন দিক দিয়ে আসবে এটা কিন্তু কমপ্লিট নেই এটা নিয়ে কুইজে দেয় খেয়াল করো গাড়ি আসছে তোমার এই দিক করো তাই না
আর প্রাইমারি রিইনফোর্সমেন্ট কোন দিকে এদিক বরাবর এই পারপেন্ডিকুলার না প্যারালাল পারপেন্ডিকুলার না প্রাইমারি রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার আছে ওই সিচুয়েশনটা আমাদের ইউজ করতে তাহলে কোনটা সিচুয়েশন বলো বুঝছে এই যে প্রাইমারি রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার আমি যদি হয় তখন 220/√SC এই ভ্যালুটা বের করতে এই ভ্যালুটা 67% যদি বেশি হয় তাহলে 67 এ নিতে হবে আর কম হলে যেটা হবে সেটা বুঝছি SC কি কোনটা বলো SC কি বলো S কি তোমরা জানো S হচ্ছে গার্ডার টু গার্ডার স্পেস আর SC কি তাহলে ক্লিয়ার স্পেস এই যদি এরকম হয় এই এরকম যে গার্ডার হয় ধরো গার্ডারে সেন্টার টু সেন্টার ডিসটেন্স আছে তোমার কত S তাই না আর SC কোনটা এই ক্লিয়ার স্পেস তাহলে কত SC কত S minus BW গুড তাহলে BW/2 দুইবার বিয়োগ করছি বুঝছি এটা SC বলা আছে নাকি এর বলা আছে ক্লিয়ার ডিসটেন্স বিটুইন গার্ডার ফর্মুলা হচ্ছে আমার 67% কিসের 67% বলছি বাট কিসের 67 মত এরিয়া বের করতে হবে এটা হচ্ছে মেইন রিইনফোর্স মেইন পজিটিভ রিইনফোর্স মেইন পজিটিভ রিইনফোর্স বুঝছি তাহলে ML এর ওই মেইন যে পজিটিভ রিইনফোর্সমেন্ট পাইলাম আমি M স্টেট প্লাস দিয়ে ওইটা তোমার 67% দিতে হবে তাহলে AS মেইন যেটা এটা তাই খেয়াল করো এই যে এটা দেখো এই যে রিইনফোর্সমেন্ট নিচে এটা কত AS মেইন তাই না পজিটিভ তাই তো এই রিইনফোর্সমেন্ট এত না এই রিইনফোর্সমেন্টটা যদি হয় AS মেইন পজিটিভ তাহলে তোমার ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট কত হবে ধরো 67% পাই 67% মাল্টিপ্লাইড বাই AS মেইন পজিটিভ বুঝছো কলেজ যত আসবে কত বুঝাইছি 67% হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এর বেশি হতে হবে এর কম হয় তাহলে ওইটাই আর বেশি হয় তাহলে 67% তোমার লিমিট বুঝছি ওকে এখন আসলে আমরা একটু ক্যালকুলেশন দিকে যাই আর কি আছে থিওরি শেষ এই ডিস্ট্রিবিউশন ইউনিভার্সাল কোডে আমরা বলা আছে কোডে যা বলা আছে মানে এই লেখাগুলো রিকপি করা ওকে এটা ডাটা ঠিক আছে এখন আমরা একটু ক্যালকুলেশন দিকে যাই হাতে ক্যালকুলেশন করলে কেন আমার ল্যাব রিপোর্টে প্রথমে কি ছিল ব্রিথ জিওমেট্রি ছিল তাই না এই পার্টটা আমরা করে আসছি যে আমরা কোন পর্যন্ত করছি বলতো এই পর্যন্ত স্টেপ 3 পর্যন্ত আর স্টেপ 4 টাইম আছে না টাইম তো আছে আধা ঘন্টা আছে আধা ঘন্টা বেরো লাগবে না আজকে আচ্ছা পিডিএফ কি করব আমি বলে দিচ্ছি আসো না কুইজে কিন্তু আমি ক্লাসে যা যা বলছি ও আসে নাই হয় না ও আচ্ছা আচ্ছা বুঝছি এমনি ঠিক করবো তো পারো কেউ
ঠিক আছে আসো আগে আমাদের তাহলে আমরা স্টেপ 4 থেকে স্টার্ট করতে যাচ্ছি তো থিকনেস অফ স্ল্যাব ক্যালকুলেট করতে কিভাবে করব এটাতে পরে থিকনেস করছি তো আচ্ছা এটা করছো স্টেপ 3 করছো না বলছো মোমেন্ট ক্যালকুলেট করতে হবে বুঝছো প্রথম স্টেপ দেখো সেলফ ওয়েট কি e বাই 12 ইনটু 150 psf পাইছি যেটা বলছিলাম কোনটা হচ্ছে ডিসি ডিসি এর মধ্যে w সেলফ ওয়েট আছে ওয়্যার ইকুয়ালস 30 psf গিভেন তোমাদের যা রোল ওয়াইজ এর ওয়্যার ইকুয়ালস দেওয়া আছে ওই টেবিলের মধ্যে দেওয়া আছে এখন আসো সেলফ ওয়েট কত wsw p স্কয়ার বাই 10 ওয়্যার ইকুয়ালস ইনটু s এর মান আমার 8 ফিট ছিল s স্কয়ার বাই 10 করে পাইছি তাহলে প্লাস মাইনাস mdc পাইছি বুঝি তোমাদের রোলের সহজে শিখেছি ওটা আমি ইয়াতে স্লাইড দেওয়া আছে দেখো তাহলে কি ডিসি পাইছি স্ট্রাকচার কম্পোনেন্টের জন্য কত এর পাওয়া আছে 0.6 ঠিক আছে সেলফ ওয়েটে wdc নিয়ে ws করে পেয়েছি স্ট্রাকচার কম্পোনেন্ট বুঝা গেছে তারপর ওয়্যারিং কোর্স এটা w ওয়্যারিং কোর্স 30 ইনটু s স্কয়ার বাই 10 তাহলে এত 192 এত কি পাইছি ওয়্যারিং কোর্সের জন্য মোমেন্ট ঠিক আছে দেখো তাহলে আমি কি পাইলাম মোমেন্ট পাইছি দুইটা ওয়্যারিং কোর্সের মোমেন্ট পাইছি আরেকটা মোমেন্ট পাইছি কি স্ট্রাকচারের নিজস্ব ডেড লোডের জন্য ঠিক আছে পরে আমি এরকম একটা ছবি আঁকছি ওকে ws কে ওয়েট এরপর লাইট লোড ক্যালকুলেশন s এর মান যেহেতু 8 ফিট আর bw বাই 2 করলে পাই হচ্ছে 12 তাহলে হচ্ছে ওই টেবিল থেকে mll প্লাস mll মাইনাস কোন টেবিল থেকে কি কিছু বুঝছো এবার ডিটেইল মোমেন্ট ক্যালকুলেশন এই যে 1.25 1.5 1.7 এগুলো দিয়ে মাল্টিপ্লাই করে করে আমি মোমেন্ট পাইছি m স্ট্রেস পাইছি এত কি এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট তাই তো জি নেগেটিভ মোমেন্ট মেইন ইম্পর্টেন্ট আছে নেগেটিভেরটাও তাই নেগেটিভের জন্য এমডিসি এত এত জাস্ট নেগেটিভের জন্য সব সেম দেখছো পজিটিভ আর নেগেটিভ সব সেম 0.64 0.64 0.190 0.192 সেম কারণ কি এগুলো ডেড লোড এগুলো সেম লাইট লোডটা গেলে চেঞ্জ হবে লাইট লোড পজিটিভ 5.69 লাইট লোড নেগেটিভ হচ্ছে 3.4 বুঝছো নেগেটিভেরটা যোগ করে দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন মোমেন্ট পাইছি এম স্ট্রেন নেগেটিভ পাইছে হচ্ছে এবার সার্ভিস মোমেন্টের ক্ষেত্রে কি করে কোনো ফ্যাক্টর ইউজ করব না ইউজ না করে জাস্ট আমরা যোগ করে দিব যোগ করে দিয়ে 6.5 বুঝা গেছে আর নেগেটিভ সার্ভিস মোমেন্ট কত হবে নেগেটিভ সার্ভিস এরপরে আছে ডি চেক তো এই ডি চেক দিলে তোমাদের মিলবে বাট তাও এটা আছে একটু ফর্মুলা কি 0.85 0.05 ইনটু fc প্রাইম মাইনাস 4 এই ফর্মুলা তোমরা একদম ফার্স্ট ক্লাসে দেখে আসছো এই আর ফিল দিবেন এখান থেকে এটা করতে হবে রো এর মান বের করো রো এর মান 0.85 বিটা 1 এটা জানি আমরা সবাই তাহলে ডি রিকোয়ার্ড কত ছোট বারে আছে ডিজাইন বাই রো এটা বলছি আসছে এই যে 5 mm 5 rho fy bd স্কয়ার 1 minus 0.59 rho fy divided by epsilon তাই তো এই ফর্মুলাতে আমি জাস্ট d টাকে দেখে এই পাশে বাকি সব নিচে পাঠাইছি তো আর রুট করব খেয়াল করছো এখান থেকে আমি d পাইছি এত d হচ্ছে এত আমার লাগে এই মোমেন্টটা ডেভেলপ করতে গেলে আমার এই পরিমাণ মোমেন্ট আর্মটা পাইতে গেলে আমার এই পরিমাণ d লাগে তাহলে d প্রোভাইডেড কত হইছে থিকনেস মাইনাস 1.5 ইঞ্চি 6.5 ইঞ্চি একটু বেশি কারণ ওকে আছে বুঝছি এরপরে রিফ্লেকশন এরিয়া ক্যালকুলেশন কি বলছি বারবার ট্রায়াল দেওয়ার দরকার নাই ফার্স্ট ট্রায়ালটা দিবা 0.95 দিয়ে d - a/2 কে তুমি লিখছো হচ্ছে jd ধরো a/2 বাদ দিলে এটা 5% বাদ দেবে কারণ 0.5% বাদ দেবে সেটা হচ্ছে 0.95 যদি হয় এরকম তাহলে ওটা বাদ দিলে পাইছো হচ্ছে এত ওটা এখানে লিখবা লিখলে পরে তুমি এটা as পাবা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ট্রায়াল তুমি যে a এর মান 1 ধরে করতে না 1 d - 1/2 করে
আর আরেকটা সহজ উপায় হচ্ছে কি যদি পরীক্ষা একদম ফলে যায় টাইম না থাকে তখন কি করবা এই ইকুয়েশনের মধ্যে বসাবা বসাই হচ্ছে রোটা বের করবা রো কত a বাই b না তাহলে b জানো d জানো মতো হয়ে গেছে বুঝছো অথবা এইখানে কিন্তু নিয়ে a বাই b লিখবা ঠিক আছে সব রো এর জায়গায় তুমি লিখো হচ্ছে a বাই b বুঝছি d এর মান জানো b এর মান জানো না a স্টাডি ক্যালকুলেটরে x দিয়ে লিখবা পরে শিফটে চাপ দিয়ে সলভ চাপবা ইকুয়েশন সলভ হয়ে যাবে বুঝছো সলভ হয়ে গেলে পরে a এর মান ডাইরেক্ট তাহলে টাইম হবে হ্যাঁ টাইম লাগে টাইম দিতে টাইম লাগবে মানে এটা যদি তুমি শিফট যাবে সলভ দাও তোমার কয়েক সেকেন্ডের ভিতরে তুমি ইয়ে বুঝছো আচ্ছা এরপর দেখো মিনিমাম রেঞ্জ কোর্সে চেকটা দেখছো 200 বাই f বাই b এটা চেকটা দিয়ে পাইছি হচ্ছে এত তার মানে এর সমান মিনিমাম হচ্ছে বেশি আছে ওকে আছে এরপর চেক এর মান দেখো পাইছি এত ওই এস টা ইউজ করে পাইছি এরপরে এস টা আবার বের করলাম এটা হচ্ছে ফাইনাল হ্যাঁ এটা হচ্ছে ফাইনাল ফার্স্ট টাইমের পরে যেটা হবে এটা হচ্ছে ফাইনাল ওটা c ইকুয়াল টু a বাই বিটা ঠিক আছে তাহলে পাইছি এত c এর মান কত c এর মান কম আছে তাহলে এটা কি টেনশন কন্ট্রোল করে আছে ঠিক আছে এটা কাজে দিলাম ওই স্লাইডে যা আছে ওই ফর্মুলাগুলো ইউজ করছি এরপরে আসো এই যে মোমেন্ট ক্যাপাসিটি বের করা আছে 5 as into d minus a by 2 এই তো এখন আমি জানি তাই না এই তো সমাধান আছে বিটা 1 c c equal to a by beta 1 তাহলে a বেরিয়েছে তাহলে a কা দিয়ে করলাম এটা তারপর 5 mm এর মান পাইছি এত কি বুঝছি ক্যাপাসিটি তাহলে মোমেন্ট পাওয়া গেছে এরপর স্পেসিং নাম্বার 4 বাই ইউজ করা হয়েছে কোথায় স্পেসিং ক্যালকুলেশন স্পেসিং কি as এটা কি বলো এটা হচ্ছে as ইকুয়াল as provided ঠিক আছে 12 আচ্ছা তোমাদের যে এটা না দিলে পাবো না নিজে রাখতে পারবো না কারণ এটা তো অনেক সাথে মিলবে বুঝে বুঝে লিখবা ওকে স্পেসিং পাইছি এত এই স্পেসিং গুলো কি আপার রাউন্ডিং করে না লোয়ার রাউন্ডিং লোয়ার কনজারভেটিভ স্টেজ এটা নাম্বার 4 বার 73 সেন্টার কি এই না বুঝতে বললো এবার আসো ক্র্যাক করব ক্র্যাক করতে হবে fss ইকুয়াল টু fy মাল্টিপ্লাইড বাই m সার্ভিস বাই m ওই ফর্মুলা ইউজ করো বললে হচ্ছে fy তো 72 দেওয়া আছে আর m সার্ভিস পজিটিভ পাইছি 6.52 আর m স্ট্রেন্থ পজিটিভ পাইছি m স্ট্রেন্থ বেশি হবে কেন বলো মানে এখানে ফ্যাক্টর আছে আর উপরটাকে আনফ্যাক্টর তাই না কি বলো দাও রিপোর্ট লিখতে হবে এটা হচ্ছে ক্যালকুলেশন প্রায় শেষ জাস্ট বুঝো কি হইছে dc এর ভ্যালু 1.5 গামা c এর ভ্যালু গামা e এর ভ্যালু বেশি 1 এক্সপোজার কোএফিসিয়েন্ট তাহলে বিটা s এর ভ্যালু ক্যালকুলেট সো বিটা s এর ভ্যালু ক্যালকুলেট করে তোমার log is 1.3297 তাহলে s লেস ইকুয়াল টু এত পাইছি হচ্ছে 9 9 এর কম হইতে হবে আমার আছে তো স্পেস 7 ইঞ্চি তাহলে 9 এর কম যদি হয় 7 ইঞ্চি তাহলে ওকে আছে বুঝছি স্যার বাই চান্স বেশি আসলে কি বেশি যদি আসে কোশ্চেন করা থেকে না ঠিক আছে ঠিক আছে আসতে পারে এইটা কোশ্চেন করলে যদি ধরো 9 এর কম আসতে হবে তোমার s টা আছে ধরো 10 ইঞ্চি তাই না তাহলে তুমি 9 ইঞ্চি ঠিক আছে স্পেসিং এর ক্ষেত্রে যেটা লিমিটিং ওইটাই নিতে হবে বুঝা গেছে এখন দেখো আমরা এইটুকু বের করলাম কার জন্য পজিটিভের জন্য না তাহলে নেগেটিভের জন্য কি হবে সেম ক্যালকুলেশন আবার রান করবে আমি এগুলো দেখো সেম ক্যালকুলেশন আবার রান হবে রান হয়ে ফাইনালি যে তুমি হচ্ছে বাবা কন্ট্রোল ক্র্যাকিং নেগেটিভের জন্য আবার টেক করতে হবে এম সার্ভিস নেগেটিভ দিতে হবে স্ট্রেন্থ দিতে হবে ঠিক আছে দিয়ে ফাইনালি ক্যালকুলেট করে দেবে এরপর আসো ডিস্ট্রিবিউশন ইনফোর্সমেন্টের এফসি কত s bw তাহলে 200 এত বাই sc আমার আসছে 89% তাহলে কত নিব
তাহলে মেইন রিইনফোর্সমেন্টের 67% নিচে ইঞ্চি স্কয়ারে এত আবার ওটা জন্য স্পেসিং বের করবা আবার এরিয়া বের করবা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বের করবা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট কেমনে বের করবা ফর্মুলা দেয়া আছে বসাবা বসানোর পরে কত হবে 3t কোনটা ম্যাক্সিমাম এটা দেখবো আমরা 24 আর 18 তাহলে কোনটা লিখব আমরা লিখব ফাইনালি ছবিটা দেখছো না না অটো কেটে আমি তোমাদেরকে বলছি যদি টাইম থাকে আমি সফটওয়্যার শিখিয়ে দেব কোন সফটওয়্যার সিএসএ ঠিক আছে বাট এই ল্যাবের জন্য যেহেতু সফটওয়্যার ইউজ করতে হবে আমরা অটো কেটে আগে অটো কেটে ঠিক আছে এটা ড্র করতে হবে না দেখো তুমি যা যা পাইছো ওই যে এগুলো ড্র সবগুলো কম্পোনেন্ট থাকে হ্যাঁ একবার আসলে ড্রয়িংটা আছে না অটো কেটে হ্যাঁ ওইটার মধ্যে যা হচ্ছে ডোনাট দিয়ে যা হচ্ছে এটা ইমপ্রুভমেন্ট হ্যাঁ ওইটা ইমপ্রুভমেন্ট করতে বুঝছি তাহলে হচ্ছে এই যে ক্লাস কিন্তু শেষ